ট্যানজেন্ট বা বৃত্তের স্পর্শক নিয়ে আমরা এখন দেখব। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা নির্দিষ্ট বৃত্তের চারপাশে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে কোনো একটা নির্দিষ্ট রেখাকে এমনভাবে এঁকেছি যাতে প্রতিবারই ওই রেখাটা বৃত্তটাকে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে। তো যখন আমরা কোনো একটা রেখাকে এভাবে আঁকবো যেটা বৃত্ততে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে যাবে, সেটাকে আমরা ট্যানজেন্ট বা বৃত্তের স্পর্শক বলতে পারি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তের কেন্দ্র থেকে প্রতিবার এই রেখাটার দূরত্ব কিন্তু সেম থাকছে। দ্যাট মিনস বৃত্তের কেন্দ্র থেকে আমাদের ওই রেখার দূরত্বটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা আর। তার মানে যখন আমরা কোনো বৃত্তের কেন্দ্র থেকে এমন একটা দূরত্বে কোনো একটা রেখাকে রাখবো যে দূরত্বটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, তখন বলতে পারি ওই রেখাটাই হচ্ছে ওই বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট হিসেবে কাজ করবে। এখন আমরা নর্মালি তো দেখলাম যে ট্যানজেন্ট জিনিসটা কি। যেমন তুমি দেখতে পাচ্ছ একটা রেখা চারপাশে ঘুরছে বৃত্তের, তার মানে বৃত্তের উপর যে কোনো একটা পয়েন্টে আমি যে রেখাটাই আঁকি না কেন, ওই পয়েন্টে যদি মাত্র ওই রেখাটা একবারই স্পর্শ করে সেটাই আমাদের স্পর্শক হয়ে যাবে। বাট আমাদের স্পর্শকের আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো, আমি এখানে একটা রেখা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের সেই রেখা, এ থেকে শুরু করে বি পর্যন্ত একটা বিশাল রেখা, এবং এই রেখাটা কোথায় স্পর্শ করেছে? বৃত্তের স্পর্শ করেনি, এটা আসলে বৃত্তকে ছেদ করে গেছে। একটা হচ্ছে আমাদের পি বিন্দু, আরেকটা হচ্ছে আমাদের কিউ বিন্দু বরাবর। ধরো এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে কিউ বিন্দু। তাহলে যখন আমি কোনো একটা রেখাকে বৃত্তের ভেতর দিয়ে একদম ছেদ করে নিয়ে যাব, সেটা হচ্ছে কি ছেদকারী রেখা, এবং এই ছেদকারী রেখাটার মধ্যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এখন আমি যদি একটা পয়েন্টকে স্থির করি, দ্যাট মিনস আমি ধরলাম পি পয়েন্টটাকে আমি ফিক্সড করে রেখেছি, তার মানে পি পয়েন্টের আর কোনো কাজ নেই, সে এখানে চুপচাপ বসে থাকবে। এখন আমি কিউ পয়েন্টটাকে ঘোরানো শুরু করলাম। কিউ পয়েন্টটাকে প্রথমে আমি এই জায়গার থেকে এই জায়গাটাতে নিয়ে আসলাম। ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন। এভাবে করতে করতে আমি যখন কিউ পয়েন্টটাকে ঘুরিয়ে থার্ড পজিশন নিয়ে আসলাম, তখন দেখতে পাচ্ছি পি থেকে কিউ এর যে দূরত্বটা সেটা কিন্তু কমছে, তাই না? প্রথমে অনেক বিশাল একটা দূরত্ব ছিল, তারপর আস্তে আস্তে দূরত্বটা কিন্তু কমছে। তারপরে পি থেকে কিউটাকে আমি আবার এই জায়গাটা নিয়ে আসলাম, দ্যাট মিনস ফোর্থ পজিশনে নিয়ে আসলাম কিউ বিন্দুটাকে। তখন দেখতে পাচ্ছি পি থেকে কিউ বিন্দুটা আরও বেশি পরিমাণ ন্যারো হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। এবং ফাইনালি একটা পয়েন্ট আমি যদি পি আর কিউ পয়েন্ট একই বিন্দুতে নিয়ে আসি, দ্যাট মিনস কিউটাকে আমি যদি ধরে পি এর কাছে নিয়ে আসি, তখন দেখতে পাবো পি বিন্দু মানে যা, কিউ বিন্দু মানে কি তা। এবং এক্ষেত্রে আমরা বৃত্তর মধ্যে যে রেখাটাকে পাবো ওটা আসলে বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করবে। তাহলে দেখো ঠিক এই পয়েন্টটাতে আমি দেখতে পাচ্ছি পি বিন্দু এবং কিউ বিন্দু একত্রিত হয়ে গেছে, এবং সেই মুহূর্তে আমাদের যে রেখাটা এখন কাজ করছে, ধরো এটাই হচ্ছে আমাদের সেই এবি রেখা, এবং এই এবি রেখাটা এখন বৃত্তের একটা স্পর্শক হিসেবে কাজ করছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে যখন কোনো একটা ছেদকারী রেখা বৃত্তের মধ্য দিয়ে যায়, এবং যদি আমি ওই দুটা ছেদবিন্দুকে একত্রিত করে ফেলি, বা পি এর কাছে যদি কিউকে নিয়ে আসি, বা বলতে পারো উল্টোভাবে কিউ এর কাছে যদি আমি পিকে নিয়ে আসি, তাহলে ওই রেখাটার যে অবস্থা হবে সেই অবস্থাটি হচ্ছে কি ওই বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। তাই থিঙ্ক তোমরা এখন ধরতে পেরেছ ট্যানজেন্ট বা স্পর্শক কীভাবে কাজ করে, এবং অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে ট্যানজেন্ট বা স্পর্শকের যে দূরত্বটা সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এবার আমরা বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট বের করার কতগুলো সমীকরণ বা ইকুয়েশন দেখব। তার জন্য আমরা কয়েকটা ফরম্যাট দেখব। প্রথম হচ্ছে বিন্দু ফরম্যাট 1। তার মানে আমরা প্রথমে বিন্দুটাকে কাজে লাগিয়ে বৃত্তের যেই স্পর্শক আছে সেটাকে বের করব। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা বৃত্ত আছে যেটার কেন্দ্র হচ্ছে ও। আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে বসে আছে, দ্যাট মিনস 0,0 বিন্দুতে বসে আছে। তো এখন আমি যদি এই বৃত্তটার উপরে কোনো একটা বিন্দু ধরে নিই পি, এবং পি বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি বা ট্যানজেন্ট আঁকি, তাহলে সেটা হচ্ছে কি একটা রেখাকে নির্দেশ করবে। এবং এই বিন্দুটাকে আমি ধরে নিলাম x1, y1 স্থানাঙ্কে বসে আছে। তাহলে একটা বিষয় দেখো তো, আমি যদি পি থেকে শুরু করে ও বিন্দু পর্যন্ত দূরত্বটাকে দেখি, এই দূরত্বটা আলটিমেটলি আমাদের বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটার উপর যে লম্ব আছে সে লম্বকে নির্দেশ করে। তার মানে আমি যদি এল নামক এই ট্যানজেন্ট বা স্পর্শক থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা লম্ব টানি, যেমন দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি কোণ দেখা যাচ্ছে, এই লম্বের মানটা যা হবে আমাদের বৃত্তের যে ব্যাসার্ধটা আছে দ্যাট মিনস আর, দ্যাট মিনস ও থেকে শুরু করে পি, এই দূরত্বটাও তাই হবে। আবার খেয়াল করে দেখো, আমাদের এখানে ও থেকে শুরু করে পি, এটা যেহেতু একটা রেখা বা ব্যাসার্ধ, তাহলে ও থেকে পি যেটা, এটা আসলে লম্ব হিসেবে কাজ করছে কার উপর? আমাদের সে লাইনটার উপর। লাইনটা বলতে তুমি এল থেকে পি বলতে পারো, যেহেতু এলপি আমাদের এখানে লাইন হিসেবে কাজ করে, তাহলে এলপি লাইনের উপর ওপি হচ্ছে লম্ব হিসেবে কাজ করে। তো তুমি যদি চাও এটাকে এলপি নাও ধরতে পারো, তুমি ধরো এলএম এই রেখাটাও ধরতে পারো, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এলএম রেখা। এবং যখন আমাদের দুইটা রেখা লম্ব হিসেবে থাকবে, আমি জানি যে দুইটা রেখাকে লম্ব হিসেবে রাখলে তাদের ঢালের গুণফলটা হয় -1। তাহলে আমাদের
যদি ওপি রেখার ঢাল হয় এম অফ ওপি এবং এলএম রেখার ঢাল যদি হয় এম অফ এলএম, তাহলে এই টোটালটার মান হবে কি অবশ্যই -1। তো আমরা এই টার্গেটটা এখন ফিক্সড রাখবো যে আমরা ঢাল বের করে দেখবো এদের মানটা আসলে কিভাবে কাজ করে। তো তুমি যখন ওপি রেখার ঢাল বের করবে, ঢালের সূত্রটা কি? ঢালের সূত্রটা হচ্ছে আমাদের যেই কোটিটা আছে সেই কোটির মানে পার্থক্য ডিভাইড বাই বুজের পার্থক্য। তাহলে ও থেকে শুরু করে পি এর মধ্যে আমি যদি কোটির পার্থক্য করি মানে বুজ আর কোটির মধ্যে, তাহলে পি বিন্দুর কোটি হচ্ছে y1 এবং ও বিন্দুর কোটি হচ্ছে অবশ্যই 0, কারণ আমরা কেন্দ্রটাকে ধরেছি মূল বিন্দু হিসেবে। তাহলে নিচে হবে হচ্ছে বুজদ্বয়ের অন্তর, দ্যাট মিনস পি বিন্দুর বুজ হচ্ছে আমাদের x1 এবং কেন্দ্রের যে বুজ সেটা হচ্ছে কি 0। তাহলে ওর সাথে আমি গুণ করবো কাকে? এলএম রেখাকে, মানে এলএম রেখার ঢালকে আর কি। এখন এলএম যে রেখাটা, ওই রেখার উপর যে কোনো একটা বিন্দু পি আমাদেরকে এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি এই একটা বিন্দুকে কাজে লাগিয়ে ঢাল বের করতে চাই, তাহলে কিভাবে আমরা বের করতে পারি? তোমরা জানো কোনো একটা রেখা যদি x1, y1 বিন্দু দিয়ে যায়, তাহলে ওই রেখাটার ঢাল হয় -x এর ওই সহগটা ডিভাইড বাই y এর ওই মানটা, মানে x আর y এর যে স্থানাঙ্কটা আছে সেটা, দ্যাট মিনস x1 ডিভাইড বাই y1। আচ্ছা, আমার মনে হয় তোমাদের এটাতে একটা কনফিউশন হতে পারে, আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি ব্যাপারটা। তোমাদেরকে দেখায় আমাদের টার্গেট হচ্ছে কি এলএম রেখার ঢালটা বের করে, তাই না? তো এই টোটালটার মান হচ্ছে কি আমাদের -1 চলে এসেছে। তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে লিখতে পারো কি আমাদের এখানে এম অফ এলএম ইজ ইকুয়াল টু, অপর প্রান্তে যদি আমাদের y1 ডিভাইড বাই x1 চলে যায়, তাহলে সেটা উল্টে গিয়ে x1 ডিভাইড বাই y1 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই এলএম রেখার ঢালটা বের করতে পারি। তাহলে আমাদের হাতে এখন কি আছে? আমাদের হাতে আছে ওপি রেখার ঢাল এবং এলএম রেখার ঢাল। যখন কোনো একটা রেখার ঢাল আমাদের হাতে থাকে এবং ওই রেখার উপর যদি কোনো একটা বিন্দু থাকে আমাদের হাতে, তাহলে আমরা সহজেই ওই রেখাটার ইকুয়েশন বের করতে পারবো। তো আমাদের এখানে টার্গেটটা হচ্ছে কি বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করা বা এলএম রেখার সমীকরণ বের করা। তাই এলএম রেখাটা দেখতে পাচ্ছি পি বিন্দু দিয়ে যাচ্ছে এবং এলএম রেখার ঢালও আমরা বের করে ফেলেছি। তাহলে চলো আমরা এখন এটাকে কাজে লাগিয়ে এক বিন্দুগামী রেখার সমীকরণ বের করি। তাহলে এলএম যে রেখাটা আছে ওর সমীকরণটা অনেকটা এমন হবে। প্রথমে আমরা বসাবো y মাইনাস হচ্ছে y1কে, y1 হচ্ছে আমাদের পি বিন্দুর কোটি, এটা ইজ ইকুয়াল টু থাকবে x না m ইন্টু x মাইনাস x1, এবং এটা ছিল কি এক বিন্দুগামী রেখার সমীকরণ যেখানে ওই রেখাটা x1, y1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং m হচ্ছে ওই রেখাটার ঢাল হিসেবে কাজ করে। তো ওই ইকুয়েশনটা আমি যদি ইউজ করি তাহলে আমি দেখতে পাচ্ছি y মাইনাস y1 থাকলো। আমরা কিন্তু y1 x1 এর মান জানি না, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে আর কি, এই জন্য আমাদের দরকার নেই জানার। বাট আমরা m এর মানটা বের করেছি। এবার মানটা কত এসেছিল? এটা ছিল m অফ lm, দ্যাট মিনস lm রেখার ঢাল ছিল। এটা ছিল হচ্ছে -x1 ডিভাইডেড বাই হচ্ছে y1। তো তাই যদি হয় ওর সাথে আমি গুণ করবো x মাইনাস x1কে। তো আলটিমেটলি তুমি যদি এটাকে হিসাব করো তাহলে দেখতে পারবে আমরা যদি আর গুণ করি তাহলে আমি পাবো y ইন্টু y1 মাইনাস হচ্ছে y1 স্কোয়ার, এ পাশে পাবো হচ্ছে মাইনাস x ইন্টু x1 মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার। তো আলটিমেটলি আমরা এখানে টোটাল লাইনটা পাচ্ছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে x1 বা x1 প্লাস হচ্ছে y1। তাহলে আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে কি আমাদের বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে আমি এটাকে যদি এক লাইনে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কোনো একটা বৃত্তের এরকম কন্ডিশন থাকে, দ্যাট মিনস যদি আমরা এই সমস্ত মানগুলো পেয়ে থাকি, তার মানে আমরা এই বৃত্তের কেন্দ্রটাকেও পেলাম, তারপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের মানও পেলাম, আবার হচ্ছে স্পর্শকটা যে বিন্দুতে স্পর্শ করেছে ওটাও পেলাম। তখন আমাদের স্পর্শকের সমীকরণ হবে x ইন্টু x1 প্লাস হচ্ছে y ইন্টু y1 ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তাহলে দেখো এই সমীকরণের মধ্যে তুমি দেখতে পাচ্ছ আমাদের শুধুমাত্র অজানা মান হচ্ছে কি x1 এবং y1, তাই না? তাহলে তোমাকে যদি কখনো এরকম একটা কন্ডিশন দেওয়া থাকে যে কোনো একটা বৃত্তের মধ্যে আঁকা স্পর্শক বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে, দ্যাট মিনস তোমাকে যদি কোশ্চেনে শুধুমাত্র এই পি বিন্দুটার মান দেওয়া থাকে, তাহলে তুমি সহজেই জাস্ট এই ইকুয়েশনটা ইউজ করে স্পর্শকের সমীকরণ বের করতে পারবে। কেননা এই ইকুয়েশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি সমীকরণে সবসময় এক্স আর ওয়াই কিন্তু থাকে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। বাট তুমি যদি x1 এবং y1 এর মানটা বের করতে পারো তাহলে এটাই হবে কি তোমার অ্যান্সার। এবার দেখো আমি এই ইকুয়েশনটাকে আরেকটু এক্সটেন্ড করব। কিভাবে? তুমি যদি এখানে খেয়াল করো ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, চলো আমরা সেটা বের করি। তাহলে আমরা এখানে যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে আর এর মানটা বা ব্যাসার্ধের মানটা, সেটা হচ্ছে ও বিন্দু থেকে শুরু করে পি বিন্দুর মান। তার মানে ও থেকে শুরু করে পি এর যে দূরত্ব সেটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা আর। তাহলে আর বের করতে হলে কী করতে হবে? দুইটা পয়েন্ট লাগবে, আর আমরা দুইটা পয়েন্ট কিন্তু জানি। একটা হচ্ছে আমাদের মূল বিন্দু, দ্যাট মিনস ও বিন্দু,
আরেকটা হচ্ছে পি বিন্দু। তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি? সূত্র হচ্ছে বুজদ্বয়ের অন্তর, তারপর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, তারপর তার উপর হোল স্কয়ার এবং টোটালটার উপর রুট ওভার। তাহলে আমরা ট্রাই করি। আমরা তাই করতে গেলে তাহলে আমাদের পি বিন্দুর বুজ মাইনাস হচ্ছে ও বিন্দুর বুজ এর উপর হোল স্কয়ার প্লাস পি বিন্দুর কোটি মাইনাস হচ্ছে ও বিন্দুর কোটি তার উপর হোল স্কয়ার এবং এই টোটালটার উপর আমাদের বর্গমূল করতে হবে। তো বর্গমূলটাকে আমি ইচ্ছা করলে ব্র্যাকেটে পাওয়ার হিসেবে হাফ দিতে পারি, সেটাই বর্গমূল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার হোল স্কয়ারটা আসছে। তাহলে এই যে আমরা টোটাল মানটা পাচ্ছি এটাই হচ্ছে কি আমাদের এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হিসেবে কাজ করে। আবার দেখো অনেকটা সেম মান আমরা কিন্তু এখানে পেয়েছি ইকুয়েশনে, তাই না? তাহলে আমি যদি এই টোটালটাকে বর্গ করে দিই তখন হবে কি আর স্কয়ার ইজ ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। তাহলে আমি বলতে পারি আর স্কয়ার মানে যা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মানে কি তা। তাই যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করে আমরা লিখতে পারি x ইন্টু x1 প্লাস হচ্ছে y ইন্টু y1 ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে চিন্তা করে দেখো আমরা এখানে এই টোটাল যে ইকুয়েশনটা পেলাম এটা আসলে কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট, তার মানে স্পর্শকের ইকুয়েশন। তাহলে আমি যদি একদম সহজ কথা বলি সেটা হচ্ছে যদি আমাদের কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, দেখো আমি এখানে তোমাকে ধরিয়ে দিচ্ছি বিষয়গুলো। যদি আমাদের সার্কেলের সমীকরণ দেওয়া থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, তাহলে তুমি কি বুঝে নেবে এটা হচ্ছে একটা মূলবিন্দু যুক্ত বা মূল বিন্দুটা হচ্ছে তার কেন্দ্র, এমন একটা কেন্দ্রযুক্ত সার্কেল বা বৃত্ত। তাহলে এই বৃত্তটার মধ্যে যদি কোনো একটা পয়েন্টে স্পর্শক আঁকতে বলে, ধরো পয়েন্টটা হচ্ছে আমাদের x1, y1 এই পয়েন্ট বা এই স্থানাঙ্ক, তাহলে এই বিন্দুতে তুমি যদি কোনো একটা স্পর্শক আঁকতে চাও তাহলে ওই স্পর্শকের সমীকরণ হবে এক কথায় আমাদের নিচেরটা। দ্যাট মিনস আমি এখানে স্টার দিয়ে রাখছি, সেটা হচ্ছে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এটাই হবে কি আমাদের ওই স্পর্শকের সমীকরণ। তারপরে আমরা আরেকটা বিন্দু ফর্মেট দেখব। দ্যাট মিনস আমরা সেম জিনিসটাকে বের করব, বাট এই ক্ষেত্রে আমাদের সার্কেলটা থাকবে একটু ভিন্ন। মানে সার্কেল ভিন্ন বলতে সার্কেলের ইকুয়েশনটা থাকবে ভিন্ন। আমাদের আগের যে সার্কেলটা ছিল ওর ইকুয়েশনটা দেওয়া ছিল মূল বিন্দু অনুসারে, তাই না? এটা ছিল আমাদের 0,0 মানে আগের যে সাইড ছিল সেটা। বাট আমি ধরলাম আমাদের এখন যে সার্কেলটা দেওয়া আছে ওর কেন্দ্রটা হচ্ছে -g,-f। তো তুমি যেহেতু কেন্দ্র দেখে ফেলেছো তাহলে তুমি বলতে পারো আমাদের এই সার্কেলের ইকুয়েশনটা কী হবে? অবশ্যই এটা হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0। এটা যদি হয় আমাদের সার্কেলের ইকুয়েশন, তাহলে আমাদের এই সার্কেলটা হচ্ছে একটা নির্দিষ্ট স্পর্শক পেয়েছে, সেটা হচ্ছে এলএম রেখা পি বিন্দুতে স্পর্শ করেছে এবং পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম x1, y1। তাহলে আমাদের এখন টার্গেটটা কি? ঠিক আগের মতো টার্গেট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পিও এবং এলএম এরা লম্ব, তার মানে পিও যে রেখাটা এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এবং এটা এলএমের উপর লম্ব হিসেবে আছে। তাহলে আমরা কি করতে পারি? এই দুটো স্লবকে বের করে গুণ করে দিতে পারি, যেটার মান হবে -1। তাহলে আমি বলতে পারি এম অফ পিও ইন্টু এম অফ এলএম। এম মানে হচ্ছে কি স্লব বা ঢাল। তাহলে এই দুটো রেখার ঢালের গুণফলটা হচ্ছে কি অবশ্যই -1। তাহলে চলো এবার আমরা স্লবগুলো বের করি। বাট এই ক্ষেত্রে কিন্তু খেয়াল করো কেন্দ্রটা কিন্তু -g,-f হিসেবে আছে। তাই যদি হয়ে থাকে আমরা কিন্তু অলরেডি পিও বিন্দুর ঢালটা জানি। কেমন জানি? কারণ আমরা ও বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বিন্দুর স্থানাঙ্ক জানি। তাহলে এটাকে ইউজ করে আমরা এলএম রেখার ঢাল বের করি। তো আমাদের এখানে এম অফ পিও যেটা সেটা হবে কি আমাদের ঢালের মানটা কীভাবে বের করে? কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে বুজদ্বয়ের অন্তর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোটি মানে হচ্ছে পি, পি এর কোটি হচ্ছে আমাদের y1 মাইনাস বুজ মানে কোটিদ্বয়ের অন্তর মানে হচ্ছে পি বিন্দুর কোটি মাইনাস ও বিন্দুর কোটি। ও বিন্দুর কোটি মানে হচ্ছে কি -f। তার মানে y1 থেকে আমি যদি -f বাদ দিই তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে y1 প্লাস এফ। আবার নিচে বসবে কি পি বিন্দুর বুঝ, দ্যাট মিনস x1। তাহলে x1 থেকে আমি যদি বাদ দিই ও বিন্দুর বুঝ -g-কে, তাহলে সেটা মাইনাসে প্লাস জি হয়ে যাবে। তাহলে এটা হলো কি আমাদের পিও বা বৃত্তের যে ব্যাসার্ধটা ছিল এই ব্যাসার্ধ রেখাটার ঢাল বা স্লব। তার মানে ও থেকে শুরু করে পি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ইনটু আমি যদি এলএম রেখার ঢাল বের করতে চাই তাহলে সহজেই করতে পারবো ইজ ইকুয়াল টু -1 দিয়ে। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এম অফ এলএম বা এলএম রেখার যে ঢালটা সেটা বের হয়েছে হচ্ছে ওই পাশে যদি টোটালটা চলে যায় তাহলে এখানে চলে আসবে মাইনাস, সব কিছু উল্টে যাবে। এখানে হবে x1 প্লাস জি আর নিচে হবে হচ্ছে y1 প্লাস এফ। তাহলে এতটুকু অংশ যে আমরা পেলাম এই অংশটুকু হচ্ছে আমাদের এলএম রেখার ঢাল। তো কেন আমরা এই ঢালটা বের করলাম? কারণ তুমি জানো যে যদি তুমি স্পর্শকের সমীকরণ বের করতে চাও বা কোনো একটা রেখার সমীকরণ বের করতে চাও তাহলে তার ঢাল দরকার এবং তার
একটা নির্দিষ্ট বিন্দু দরকার। তো আমি এই এলএম রেখার নির্দিষ্ট বিন্দু পি পেয়েছি, পি এর স্থানাঙ্ক পেয়েছি, যেটা আমরা ধরেছি আর কি x1 y1টা আমরা এখানে ধরে নিয়েছি। ধরে নেওয়া না, এটা আসলে কোশ্চেনে দেওয়া থাকবে, তো ধরার দরকার নেই এটা। এবং একই সাথে আমরা এটা ঢালও বের করেছি। তাহলে সুতরাং আমরা এক বিন্দুগামী ইকুয়েশন অনুসারে এই সমীকরণটা বের করতে পারবো এলএম রেখার। তাহলে এক বিন্দুগামী ইকুয়েশন অনুসারে আমরা বলতে পারি যে এলএম রেখার জন্য ইকুয়েশনটা হবে y মাইনাস y1। y1টা হচ্ছে কি এলএম রেখার উপর বসা কোন একটা বিন্দুর কোটি, ইজিক্যাল টু এম। এম মানে কি এলএম রেখার ঢাল, এবং আমরা ঢালটা বসিয়ে দিই। ঢালের মান বের করেছি হচ্ছে মাইনাস এক্স প্লাস জি ডিভাইড বাই হচ্ছে না এক্স না, এটা হচ্ছে x1 প্লাস জি, নিচে হবে হচ্ছে y1 প্লাস এ, তাই না? এটা ছিল আমাদের ঢালের মান, এবং ওর সাথে আমাদের গুণ করতে হবে কি x মাইনাস x1 অ্যাকর্ডিং টু সূত্র অনুসারে। এখন আমাদের এই টোটাল যে ইকুয়েশনটা পেলাম এটাই কি আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে চলো এটাকে একটু সলভ করার চেষ্টা করি। বিশাল একটা ইকুয়েশন, ওই পাশে থাকবে হচ্ছে y মাইনাস y1, এ পাশে থাকবে হচ্ছে y1 প্লাস এফ, এবং এ পাশে থাকবে হচ্ছে আমাদের মাইনাস কি থাকবে হচ্ছে x1 প্লাস জি, আর এখানে থাকবে হচ্ছে x মাইনাস x1। তাহলে সুন্দর একটা ইকুয়েশন পেলাম। এবার আমরা এটাকে আরেকটু মডিফাই করি, দেখি এখান থেকে কি আসতে পারে। আমি উপরের লাইনে চলে যাচ্ছি, তুমি সবগুলো গুণ করে ফেলো। প্রথম অংশ যদি গুণ করি y ইন্টু y1 হবে, প্লাস হচ্ছে y ইন্টু এফ হবে, প্লাস না এখানে মাইনাস হবে, মাইনাস y1 ইন্টু y1, তার মানে y1 স্কোয়ার হবে। তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে y1 ইন্টু এফ হবে। তাহলে এটা হচ্ছে প্রথম অংশের গুণফল। তো ব্র্যাকেট খুলে আমি সবগুলোকে গুণ করে দিয়েছি। তারপরে দেখো এর পরের অংশটা কী হয়, পরের অংশটা আরও ইন্টারেস্টিং হবে আমি আশা করছি। তো প্রথমে মাইনাস আছে, তার মানে মাইনাস এক্স ইন্টু এক্স, তাহলে কী হবে মাইনাস x1 ইন্টু এক্স, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস x1 ইন্টু এক্স। তারপর হচ্ছে মাইনাস x1 ইন্টু মাইনাস x1, তার মানে মাইনাস মাইনাসে প্লাস x1 স্কোয়ার হবে। তারপর হচ্ছে মাইনাস জি ইন্টু এক্স, তার মানে এখানে হবে হচ্ছে মাইনাস জি ইন্টু এক্স, আর এরপর হবে মাইনাস জি ইন্টু মাইনাস x1, তার মানে মাইনাস মাইনাসে প্লাস এখানে জি ইন্টু x1 হবে। আমি এখানে এক লাইনে করলাম, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, নিচে লাইনে আমি আর গেলাম না। তো এখানে আমি যদি সবগুলো একসাথে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছ, যদি একসাথে আনি এখানে আমি পাবো x1 স্কোয়ারকে পাবো, প্লাস হচ্ছে y1 স্কোয়ারকে পাবো, তাই না? এক পাশে যদি আমি সবগুলোকে নিয়ে আসি, তো x1 স্কোয়ার ওই পাশ থেকে মাইনাস y1 গেলে প্লাস y1 স্কোয়ার হবে। তারপর হচ্ছে প্লাস, তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লাস না, এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স ইন্টু x1, আর ওই পাশ থেকে আসলে এটা হবে কি মাইনাস y ইন্টু y1, এতটুকু আমরা এখানে পাবো। তারপর এখানে আর কিছু কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে জি ইন্টু x1 পাচ্ছি, প্লাস হচ্ছে জি ইন্টু x1, আর ওই পাশ থেকে আসলে আমি পাবো প্লাস y ইন্টু এফ ইন্টু y1, রাইট, এফ ইন্টু y1 পাবো, এবং এই টোটালটার মান কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো একটু ঠান্ডা মাথায় দেখো, আমাদের এরকম একটা মান আমরা পাচ্ছি। এখন এখানে কথা হচ্ছে, তোমরা চাইলে এই ইকুয়েশনটা ইউজ করতে পারো, ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট বেশিরভাগ ক্ষেত্রে বা এক্সামে যে ইকুয়েশনটা ইউজ করা হয় সেটা কিন্তু এটা না। তার মানে তোমরা যদি সেকেন্ড কন্ডিশন, দ্যাট মিনস কোনো একটা সার্কেলের ইকুয়েশন যদি এরকম পেয়ে থাকো, এবং তার উপর যদি ট্যানজেন্ট বা কোনো একটা স্পর্শকের বিন্দু যদি x1, y1 পেয়ে থাকো, তাহলে তোমরা এক্সামের জন্য এই ইকুয়েশনটা ইউজ করবে না। তোমরা এক্সামের জন্য যে ইকুয়েশনটা ইউজ করবে সেটা হচ্ছে একটু অন্যরকম, এবং সেখানে আমরা একটা ট্রান্সফরমেশন ঘটাবো। কীরকম ট্রান্সফরমেশন আমি একটু বলি। তোমরা এখানে বৃত্ত সমীকরণে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো আছে, তাই না? তোমরা করবে কি, সিম্পলি তুমি যদি এই বৃত্তের সমীকরণের জন্য তার স্পর্শকের সমীকরণ বের করতে চাও x1, y1 বিন্দুতে, তাহলে যেটা করবে এক্স স্কোয়ার যে আছে এর জায়গাটাতে তুমি এক্স ইন্টু x1 বসিয়ে দিবে, ওয়াই স্কোয়ার যেটা আছে ওর জায়গাটাতে সিম্পলি y ইন্টু y1 বসিয়ে দিবে, এবং এখানে 2g ইন্টু এক্স যে আছে, এই যে শুধুমাত্র এক্স, আমি জাস্ট এক্সের দিকে দাগ টানছি, এক্সের মধ্যে তোমরা একটা ছোট্ট মান বসাবে, সেটা হচ্ছে খুব সহজ, এক্স প্লাস x1 ডিভাইড বাই 2। একই রকমভাবে তুমি এখানে যে ওয়াইটা পাচ্ছ, ওয়াইয়ের মধ্যে তুমি এরকম একটা মান বসিয়ে দিবে, সেটা হবে কি y প্লাস y1 ডিভাইড বাই 2, এবং ফাইনালি আমাদের লাস্টে যে সি আছে, যেটা যা আছে তাই থাকবে। তো তুমি যদি এতটুকু ট্রান্সফরমেশন করো বা রূপান্তর করো, তাহলে যে নতুন সমীকরণটা পাবে সেটাই হবে আমাদের এই বৃত্ততে পি বিন্দুতে আঁকা স্পর্শকের সমীকরণ। তার মানে আমরা এখানে যে ইকুয়েশনটা বের করেছি এটা আসলে ইউজ করব না এক্সামের জন্য, আমরা ইউজ করব নিচের এই ট্রান্সফরমেশন ফরম্যাটটা। তাহলে এই ফরম্যাট অনুসারে আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক বা এলএমের যে নতুন ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় থাকবে হচ্ছে এক্স ইন্টু x1, আমি একটু আগের থেকে দেখি, এটা হবে হচ্ছে এক্স ইন্টু x1, প্লাস আমাদের ওয়াই স্কোয়ারের জায়গায় থাকবে হচ্ছে ওয়াই ইন্টু y1, প্লাস আচ্ছা আমার মনে হয় আরেকটু জায়গা লাগবে, আমি একটু বড় করে দেখি। তো এক্স স্কোয়ারের জায়গায় থাকবে কি এক্স ইন্টু x1, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু y1, প্লাস হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এক্সের জায়গায় থাকবে হচ্ছে এক্স প্লাস x1 ডিভাইড বাই 2,
প্লাস হচ্ছে এখানে না নিচে লাইনে নামতেই হবে। তো 2 ইন্টু এফের পর হচ্ছে ওয়াইয়ের জায়গায় থাকবে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে y1 ডিভাইডেড বাই 2 এবং এই টোটালটার সাথে আবার c যোগ করে ইজ ইকুয়াল টু 0 দিতে হবে। তাহলে এই যে আমি ব্ল্যাক কালারের একটা বিশাল ইকুয়েশন লিখেছি, এটা আসলে সেই ইকুয়েশন যেটা এলএম স্পর্শকটাকে নির্দেশ করে। যখন আমাদের বৃত্তের সমীকরণটা থাকবে সাধারণ সমীকরণ, দ্যাট মিনস জেনারেল সমীকরণ, তাহলে এটা আমি তোমাকে স্টার দিয়ে রাখলাম, তোমরা এটা ইউজ করবে। বাট উপরেরটা তোমরা ইউজ করতে পারো যদি তোমরা পরবর্তীতে নিজে নিজে করতে চাও। তাহলে উপরেরটা তোমরা কখন ইউজ করবে? যদি তোমরা মানে একটু অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করতে যাও বা ইউনিভার্সিটি লেভেলে যখন পড়ালেখা করতে যাবে তখন তুমি চাইলে উপরেরটা ইউজ করতে পারবে। বাট তোমাদের কলেজ লেভেলের জন্য এই ইকুয়েশনটা অবশ্যই ইউজ করতে হবে কোনো একটা স্পর্শককে বের করার জন্য বা কোনো একটা স্পর্শকের সমীকরণ বের করার জন্য। তাহলে দেখো তো আমরা এখানে যে ফরম্যাটটা বা ট্রান্সফরমেশনটা তোমাকে বললাম সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ার থাকলে সেটাকে x1 ধরতে হয়, ওয়াই স্কোয়ার থাকলে সেটাকে y1 ধরতে হয়। সেম ফরম্যাটে কিন্তু আমরা আগের যে স্লাইডটা সেখানেও পাচ্ছি। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রথম যেই স্লাইডটা ছিল এই স্লাইড অনুসারে আমরা বিন্দু ফরম্যাটে যে বৃত্তের সমীকরণটা মানে ধরেছিলাম সেটা ছিল কি এই সমীকরণ, তাই না? মূলবিন্দুগামী বৃত্তে মানে মূলবিন্দুটা হচ্ছে কেন্দ্র, ওই কেন্দ্র অনুসারে বৃত্তের সমীকরণ এরকম পেয়েছিলাম। এখন দেখো তো আমরা কিন্তু এটাকেও ট্রান্সফরমেশন করতে পারি সেম কনসেপ্টে। তোমার যেখানে আমাদের দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদের বৃত্তের সমীকরণ তো এটা ছিল না, আমাদের বৃত্তের সমীকরণ ছিল উপরে, এই যে এটা ছিল আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে দেখো এই বৃত্তের সমীকরণে তুমি যদি এক্সের মানটা ধরে নাও, মানে এক্স স্কোয়ারের মানটা যদি ধরে নাও এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ারের মানটা তুমি যদি ধরে নাও ওয়াই ইন্টু y1, তাহলে দেখবে সেম ইকুয়েশনটা তুমি পাচ্ছ ট্যানজেন্ট হিসাবে। তাহলে ট্যানজেন্ট বা স্পর্শক বের করার জন্য একটা শর্টকাট বা সুপার শর্টকাট টেকনিক হচ্ছে কি, তোমার বৃত্তের সমীকরণ যেটাই দেওয়া থাকুক না কেন সেখানে এক্স স্কোয়ার যদি থাকে এবং ওয়াই স্কোয়ার যদি থাকে, এক্স স্কোয়ারকে তুমি সিম্পলি এক্স ইন্টু x1 ধরবে এবং ওয়াই স্কোয়ারকে তুমি সিম্পলি ওয়াই ইন্টু y1 ধরবে, যেখানে x1 এবং y1 হচ্ছে কি ওই ট্যানজেন্ট বা স্পর্শকের এমন একটা বিন্দু যে বিন্দুতে সেই বৃত্তকে স্পর্শ করেছে। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তোমরা চাইলে আগের ইকুয়েশনও এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের জায়গায় x1 y1 বসিয়ে এরকম একটা সুন্দর স্পর্শকের সমীকরণ বের করতে পারো। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরামিতিক ফরম্যাটে স্পর্শকের সমীকরণ বা প্যারামেট্রিক ওয়েতে স্পর্শকের সমীকরণ। খেয়াল করে দেখো আমাদের এখানেও আগের মতো একটা সার্কেল বা বৃত্ত দেওয়া যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে এবং একটা নির্দিষ্ট বিন্দু ধরে নাও এটা হচ্ছে আমাদের পি বিন্দু। পি বিন্দুতে আমাদের এই বৃত্তটার একটা স্পর্শক দেখা যাচ্ছে। পি বিন্দুর স্থানাঙ্ক তুমি ধরে নাও x1, y1। তো তাই যদি হয়ে থাকে আমরা পরামিতিক সমীকরণের মাধ্যমে এটাকে বের করবো, দ্যাট মিনস স্পর্শকের সমীকরণ বের করবো। তো তুমি কোনো একটা সার্কেল বা বৃত্তর জন্য যেই P1 মানে P এর যে স্থানাঙ্ক সেটা কিন্তু পরামিতিক ফরম্যাটে বের করতে পারো। কিভাবে? তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে বৃত্তের যে ব্যাসার্ধটা আছে দ্যাট মিনস আর, এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে থিটা ডিগ্রি কোণ তৈরি করে আছে এবং এটা কিন্তু ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে, অন্য কোনো অক্ষের সাপেক্ষে না। তো আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে। তাই যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে যদি আমি এই আর এর দুইটা উপাংশ বের করি, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওই দুটো উপাংশ হবে কি x1 এবং y1। যেমন আমি যদি বলি যে আমাদের পি বিন্দুর জন্য যেতটুকু বুজ আছে এই বুজের জন্য আমি এতটুকু দূরত্ব গেলাম, তাহলে এখান থেকে মূলবিন্দু থেকে শুরু করে এতটুকু হচ্ছে কি x1 পরিমাণ দূরত্ব। আবার এই বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যদি যাই তাহলে এতটুকু পর্যন্ত দূরত্বটা হবে কি আমাদের y1 পরিমাণ দূরত্ব। তার মানে আমরা এখানে মোটামুটি একটা সমকোণী ত্রিভুজের মতো অবস্থা দেখতে পাবো। তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ। তো আমি একটু মার্ক করে দিচ্ছি, এতটুকু হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি কিন্তু অবশ্যই কাজ করে। আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাই আমি বলতে পারি আমাদের এখানে x1 এর মানটা আমরা আর এর মাধ্যমে প্রকাশ করতে পারবো, y1 এর মানটাও কিন্তু আর এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। যেহেতু আর বা ব্যাসার্ধের সাপেক্ষে থিটা ডিগ্রি কোণে x1 কাজ করেছে তাই আমাদের x1 এর মানটা হবে কি আর cos থিটা, যেটা উপাংশের সূত্র অনুসারে আমরা পাই, এবং y1 এর মান হবে কি অবশ্যই আর সাইন থিটা। এবং তোমরা জানো এই যে আমি এখানে x1 = r cos থিটা, y1 = r sin থিটা লিখেছি, এই দুটোই হচ্ছে আমাদের বৃত্তের পরামিতিক সমীকরণ। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ বৃত্তের এই দুটো, এবং এদেরকে আমরা এখন কাজে লাগিয়ে স্পর্শকের সমীকরণ বের করব। যেহেতু বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, মানে মূলবিন্দুগামী না, বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, তাই বৃত্তের সমীকরণ হবে কি x² + y² = r², তাই না? আর আমি তোমাকে বলেছিলাম শর্টকাট ফর্মে তুমি যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাও তাহলে x² এর জায়গায় সিম্পলি x1 বসিয়ে দিবে, y² এর জায়গায় সিম্পলি y ইন্টু y1 বসিয়ে দিবে। তাহলে আমাদের এই বৃত্তের মধ্যে যে স্পর্শকটা আমি এঁকেছি, ধরো স্পর্শকটা হচ্ছে কি ধরবো, আমি ধরি s এবং t। এসটি হচ্ছে আমাদের বিশাল একটা স্পর্শক। তাহলে এই এস এবং টি স্পর্শক, এই সমীকরণটা কি হবে? অবশ্যই x ইন্টু x1 প্লাস হচ্ছে y ইন্টু y1 =
আর স্কোয়ার এটা হবে, এটা বাদে কিন্তু আর অন্য কিছু হবে না। তো এখন তুমি x1 আর y1 এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। x1 এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে r ইন্টু কস থিতা এবং y1 এর মান পেয়েছিলাম আমি r ইন্টু সাইন থিতা। তো এই দুটোকে তুমি যদি বসাও তাহলে এই পাশে দেখতে পাচ্ছ আর স্কোয়ার চলে আসছে। তো আলটিমেটলি আমরা এটাকে আরেকটা লাইনে করতে পারি, সেটা হচ্ছে এক্স ইন্টু আর ইন্টু কস থিতা প্লাস হচ্ছে ওয়াই ইন্টু আর ইন্টু সাইন থিটা। দ্যাট মিনস আমি এখানে ব্র্যাকেটটা উঠিয়ে ফেলেছি। তো এতটুকু করার পর আমি এখানে টোটালি আর স্কোয়ারটাকে পাবো। এখন তুমি যদি উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করো তাহলে আমাদের উভয় পক্ষ থেকে 8টা উঠে যাবে। দ্যাট মিনস এখানে থাকবে হচ্ছে এক্স কস থিতা আর এখানে থাকবে হচ্ছে আমাদের ওয়াই সাইন থিতা, এবং যেহেতু আর উঠে গেছে একটা, তার মানে এখানে শুধুমাত্র আর থাকবে। তো আলটিমেটলি আমরা এখন যে ইকুয়েশনটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের স্পর্শকের ইকুয়েশন বা ট্যানজেন্টের ইকুয়েশন। এবং এই স্পর্শকের ইকুয়েশনটা কী ফর্মেটে পেলাম? অবশ্যই প্যারামেট্রিক ফর্মেটে বা প্যারামেট্রিক ফর্মেটে পেলাম। বাট একটা বিষয় অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, তোমার যে থিতার রেঞ্জটা, এই রেঞ্জটা ক্লিয়ার রাখতে হবে। থিতার মানটা আমাদের 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির চেয়ে ছোটো হবে না। 180 ডিগ্রি না, এটা হচ্ছে 360 ডিগ্রি সমান বা 360 ডিগ্রির চেয়ে মানে ছোট হতে হবে। এবং অবশ্যই আমরা যে থিতাটাকে ইউজ করব এটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোণ তৈরি করবে, অন্য কোনো অ্যাক্সিসের সাপেক্ষে কোনো কোণ তৈরি করবে না, সে শুধুমাত্র ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোণ তৈরি করবে। তারপর আমরা বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্টের সমীকরণ বের করব ঢাল ফরম্যাটকে ব্যবহার করে। তাহলে দেখো আমরা আগের মতো একটি স্পর্শক দেখতে পাচ্ছি, ধরো এটা হচ্ছে এসটি, বিশাল একটি স্পর্শক যেটা বৃত্তের উপর পি বিন্দুতে বসে আছে, মানে পি বিন্দুতে স্পর্শ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1, y1, এবং আমি আবারও দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0। তো থাকুক এভাবে, যদি কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 হয় বৃত্তের সমীকরণ হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা যে লাইনটা নিলাম, দ্যাট মিনস স্পর্শক লাইনটা নিলাম, এইটার ইকুয়েশন আমি ধরে নিই y ইকুয়াল টু mx প্লাস c, যেটা হচ্ছে সাধারণত একটা রেখার সমীকরণ হিসেবে কাজ করে। তাহলে এক্ষেত্রে আমাদের স্পর্শকটা যে হচ্ছে, স্পর্শক হওয়ার মেন শর্তটা কি? তাহলে শর্তটা হচ্ছে আমি যদি কেন্দ্রটাকে ও ধরি, অলরেডি ও দেওয়া আছে খুব ছোট্ট করে, আমি একটু বড় করে দিচ্ছি। তাহলে ও থেকে শুরু করে পি যেটা, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে, তাই না? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবং এই ও থেকে শুরু করে পি, এই রেখাটা কিন্তু আবার লম্বভাবে আছে আমাদের এসটি এই রেখার উপর। তাহলে তুমি বুঝতে পারছো যে ওপি বৃত্তের ব্যাসার্ধ, বা বলা যায় আমাদের বৃত্তের স্পর্শক থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এবং সেটাই আবার ওই স্পর্শকের উপর লম্বভাবে আছে, তার মানে এসটি এর লম্ব হিসেবে আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি না যে ওপি রেখার ঢাল যেটা বের হবে এবং এসটি রেখার ঢাল যেটা বের হবে তাদেরকে গুণ করলে আমরা কি পাবো? অবশ্যই গুণফলটা পাবো -1 হিসেবে। তাহলে এটা আমাদেরকে ঢাল ফরম্যাট নির্দেশ করে। এবং এক্ষেত্রে তুমি যদি দেখো যে আমরা এখান থেকে কিন্তু ঢালটাও ইচ্ছা করলে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যেমন আমি দেখতে পাচ্ছি ও বিন্দু হচ্ছে মূলবিন্দু, তার মানে মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে ঢালটা সেটা হবে কি আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল ভাগ হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে পি বিন্দুর কোটি হচ্ছে আমাদের y1 মাইনাস ও বিন্দুর কোটি হচ্ছে আমাদের 0, যেহেতু মূল বিন্দু সেটা, ডিভাইড বাই পি বিন্দুর বুঝ হচ্ছে আমাদের x1 মাইনাস হচ্ছে ও বিন্দুর বুঝ যেটা হচ্ছে আমাদের 0। তো এই দুটাকে আমি গুণ করব কার সাথে? এম অফ এসটি, দ্যাট মিনস আমাদের স্পর্শকের ঢালের সাথে গুণ করবো, এবং গুণফলটা আমি কত পাবো? -1 পাবো। তাহলে এখান থেকে আমি ইচ্ছা করলে এম অফ এসটি বের করতে পারি বা আমাদের স্পর্শকের ঢাল বের করতে পারি, সেটার মান হবে হচ্ছে -x1 ডিভাইড বাই y1। তাহলে এই ফর্মেটে আমি দেখতে পাচ্ছি আমাদের স্পর্শকের ঢাল খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন স্পর্শকের যদি ঢাল বের হয় আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না? বাট আমরা এটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি স্পর্শকের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, আমরা এই জায়গাটা দিয়ে বা এই ইকুয়েশনের মধ্যে আমাদের এই ঢালটাকে বসাতে পারি। তাহলে দেখো আমাদের স্পর্শকের নতুন একটা সমীকরণ তখন পাবো। সমীকরণটা কি হবে? y ইকুয়াল টু mx প্লাস c। m মানে হচ্ছে স্পর্শকের ঢাল, যার মান আমি বের করেছি -x1 ডিভাইড বাই y1। ওর সাথে আমি গুণ করবো কাকে? x-কে গুণ করবো, প্লাস করে দেবো c-কে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওয়ে যেখানে আমরা ঢালের কনসেপ্টটা ইউজ করে কোন একটা স্পর্শকের সমীকরণ বের করতে পারি। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে কি, এই যে তুমি সি দেখতে পাচ্ছ, এই সি এর একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু এই বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করবে এস অফ টি। তো ওই নির্দিষ্ট কন্ডিশনটা তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমরা হয়তো অনেকে জানো যে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, যদি কখনো কোনো একটা সরলরেখার কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে সি, তাহলে সি এর মানটা অবশ্যই হতে হবে +-r ইন্টু √m স্কোয়ার প্লাস 1, যেখানে m হচ্ছে ওই সরলরেখাটার ঢাল। তাই যদি হয় তবেই আমরা বলতে পারি ওই সরলরেখাটা আমাদের এই বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করবে, যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি না যে এই ইকুয়েশনটাকে তাহলে একটু মডিফাই করা যাবে, y ইকুয়াল টু কি লেখা যায়?
y ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে মাইনাস x1 ডিভাইড বাই y1, যেটা ছিল ওই রেখাটার ঢাল, ইন্টু এক্স ছিল, প্লাস হচ্ছে সি। তাহলে সি এর মানটা আমি কীভাবে বসাতে পারি? সি এর মানটা বসাতে পারি প্লাস মাইনাস হিসেবে, যেহেতু সি নিজেই হচ্ছে প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। তো এই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন কোনো একটা সরল রেখার স্পর্শকের জন্য। এটা হচ্ছে কিন্তু ঢাল ফর্মেটে, খেয়াল করে দেখো আমি এখানে ঢাল ইউজ করেছি। এখন মজার বিষয় হচ্ছে এখানকার এম এর মানটা যা, এখানকার এই টোটালটার মান কি তা একই জিনিস। তাই যদি হয়ে থাকে তুমি চাইলে এটাকে আরেকটা লাইনে কনভার্ট করতে পারো, তাহলে তোমার লাইনটা হবে অনেকটা এরকম। আমি এই কালারেই লিখছি। তো আমাদের এর পরের লাইনটা অনেকটা এরকম হবে যে y ইজ ইকুয়াল টু ঢালের মানটা ছিল মাইনাস x1 ডিভাইড বাই y1, এবং ওর সাথে আমি গুণ করেছি হচ্ছে এক্সকে, যেখানে এক্স আর ওয়াইয়ের মানটা আমরা কখনোই বের করবো না, যেহেতু এটা একটা ইকুয়েশন। তারপর প্লাস মাইনাস দিব, তারপর আর লিখবো, তারপর রুট ওভার দিব বড় করে, কারণ এখন এম স্কোয়ার করেছি। এম স্কোয়ার মানে হচ্ছে মাইনাস x1 বাই y1 হোল স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি x1 স্কোয়ার ডিভাইড বাই y1 স্কোয়ার হবে, কেননা মাইনাসকে বর্গ করলে মাইনাসটা উঠে যায়। ওর সাথে আমরা যোগ করবো কাকে? প্লাস 1কে যোগ করবো। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে বিশাল একটা ফর্মেট পেয়ে গেছি, এই ফর্মেটটাই হচ্ছে কি আমাদের এই ট্যানজেন্টের ইকুয়েশন বা ঢালের ইকুয়েশন, ঢাল না, স্পর্শকের ইকুয়েশন। তো যখন আমাদের ঢালকে ব্যবহার করে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তখন আমরা এই টাইপের সমীকরণ বের করে অ্যান্সার বসিয়ে দিব, যেখানে তোমার পি বিন্দুটা কিন্তু জানা, x1 y1 এর মানটা কিন্তু পুরোপুরি জানা, একই সাথে তোমার কিন্তু ব্যাসার্ধ আর এর মানটাও জানতে হবে। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, আমাদের এখানে যে সমীকরণটা আমরা লিখলাম, দ্যাট মিনস আমি তোমাকে যদি জেনারেল ইকুয়েশন দেখাই, জেনারেল না, আমি ধরো এখানে এটাকে এম ধরলাম আর এটা তো এম আছি, তাহলে আমাদের একটা সুন্দর ইকুয়েশন তৈরি হবে স্পর্শকের ছোটো ইকুয়েশন। সেটা হচ্ছে কি y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, তাই না? এটাই হচ্ছে কি আমাদের স্পর্শকের সমীকরণ, যেখানে আমি এম এর মানটা জাস্ট পরবর্তীতে এটা বসিয়েছি। তো যাই হোক, তুমি যদি ছোট্ট এই ইকুয়েশনের দিকে তাকাও, এটা দিয়ে আমাদের প্রায় সবগুলো ম্যাথ করতে হবে। দ্যাট মিনস তোমাদের ম্যাথের মধ্যে এম এর মানটা অলরেডি দেওয়াই থাকবে বা তোমরা বের করতে পারবে, তার মানে এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য করা ইকুয়েশন। বাট এখানে একটা কোশ্চেন আসছে তোমাদের, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ স্পর্শকটা কিন্তু একটা আমি এঁকেছি ছবিতে, বাট এই জায়গাটাতে প্লাস মাইনাস দেওয়া মানে কি আমাদের স্পর্শকের ইকুয়েশন হবে দুইটা, তাই তো মিন করে, তাই না? প্লাস দিয়ে একটা হবে, মাইনাস দিয়ে একটা হবে। বাট আমাদের ছবিতে একটা স্পর্শক দেওয়া, বাট ইকুয়েশন হয়েছে দুইটা। এর মানে কি? এর মানে সত্যিকার অর্থে স্পর্শক কিন্তু দুইটা। আরেকটা স্পর্শক কোথায় কাজ করবে? আরেকটা স্পর্শক কাজ করবে সরাসরি আমাদের আগের স্পর্শকের সাথে প্যারালাল ওয়েতে, বা কি বলবো, সমান্তরাল ওয়েতে। তার মানে তুমি যদি বৃত্তের বিপরীত দিকে এই জায়গা দিয়ে একটা স্পর্শক আঁকতে যাও, যদি আমি আঁকতে পারছি না ঠিক মতো, তো ধরো আমি মোটামুটি এঁকেছি, তো এটা এখানে ছেদ করলো আর কি, ছেদ না, স্পর্শ করলো আর কি। তো এই স্পর্শকটা কিন্তু আমাদের অ্যাস্ট স্পর্শকের সাথে একদমই প্যারালাল বা সমান্তরালভাবে রয়েছে, এবং এই স্পর্শকের জন্য আমাদের সমীকরণ হবে একরকম, আর ওই স্পর্শকের জন্য সমীকরণ হবে আরেক রকম। তার মানে হয়তো প্লাস 8 দিয়ে যে সমীকরণটা হবে সেটা হয়তো আমাদের অ্যাস্টি স্পর্শকের জন্য হবে, আর মাইনাস 8 দিয়ে যে সমীকরণটা হবে সেটা হয়তো এই স্পর্শকের জন্য হবে। তার মানে খেয়াল করে দেখো, আমরা একটা বৃত্তের দুই প্রান্তে দুইটা স্পর্শক আঁকতে পারি, এবং ওই দুটো স্পর্শকে কিন্তু একে অপরের সাপেক্ষে প্যারালাল বা সমান্তরাল থাকতে পারে, এবং ওই দুটো স্পর্শকের মধ্যবর্তী যে দূরত্ব, আমি যদি ও বিন্দুটা মুছে আমি এই কেন্দ্রের সাথে যদি এই দূরত্বটা যোগ করে দিই, স্পর্শকের স্পর্শ বিন্দুটা যদি যোগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছ এই দূরত্বটা কি আর হিসেবে কাজ করবে। তাহলে দুইটা স্পর্শক যখন বৃত্তের দুই প্রান্তে থাকবে এবং তারা যদি একে অপরের সমান্তরাল হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কত? অবশ্যই আর প্লাস আর, দ্যাট মিনস 2r, যেটা বৃত্তের ডায়ামিটার বা ব্যাস হিসেবে কাজ করে। তাহলে তোমাকে আমি আরেকটা কন্ডিশন ছোট্ট করে লিখে দিচ্ছি উপরে, ব্ল্যাক কালারে লিখি না, উপরে লিখবো না, এই পাশে লিখি। দেখো, যখন আমাদের দুইটা স্পর্শক, ধরো একটা স্পর্শক হচ্ছে আমাদের এস টি, আরেকটা স্পর্শক হচ্ছে আমাদের এস প্রাইম টি প্রাইম, তুমি দ্বিতীয়টাকে ধরে নাও এস প্রাইম এবং এই প্রান্তরকে ধরে নাও টি প্রাইম। তাহলে এই দুটো স্পর্শক যখন পরস্পর সমান্তরাল হবে এবং তারা একই সাথে স্পর্শক হিসেবে বৃত্তে কাজ করবে, তখন তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটা হবে কি আমাদের আর প্লাস আর। দ্যাট মিনস এই দুটো রেখার মধ্যবর্তী যে দূরত্বটা, বেস ডিস্টেন্সটা হবে, সেটাই হবে আমাদের 2r, এবং 2r মানে কি? বৃত্তের ডায়ামিটার বা ব্যাস। তো এই কনসেপ্টটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাই আমি বলতে পারি যে কোনো একটা সরলরেখা শুধুমাত্র অন্য আরেকটা তার প্যারালাল বা সমান্তরাল সরলরেখার মাধ্যমে বৃত্তের দুইটা স্পর্শক হিসেবে থাকতে পারে, কিন্তু তৃতীয় চতুর্থ আমি যদি আরও অনেকগুলো রেখা নিয়ে আসি সমান্তরাল করে, ওরা কেউই বৃত্তের স্পর্শক হবে না। তাহলে যে দুটো সমান্তরাল সরলরেখা বৃত্তের দুটো স্পর্শক হিসেবে কাজ করে, তাদের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই বৃত্তের ব্যাসের সমান হবে। তারপরে দেখো, যদি আমাদের এখানে বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে না হয়ে বাইরে হয়, তাহলে কি হবে? তো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে সি, এবং এটা কিন্তু মূল বিন্দুর মধ্যে নাই। দ্যাট মিনস এটা এইচ কমাকে
এই স্থানাঙ্কে বসে আছে আর মূলবিন্দুটা হচ্ছে আমাদের এখানে বসে আছে। তো মূলবিন্দুটা হচ্ছে আমাদের 0,0 আর বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের সি বিন্দুতে, যার স্থানাঙ্ক হচ্ছে h, তো ওই ক্ষেত্রে আমি কীভাবে স্পর্শকের সমীকরণ বের করব? তো আমাদের স্পর্শকটা কোথায় কাজ করবে? ধরো পি বিন্দুতে আমাদের একটা স্পর্শক কাজ করছে। তো এই হচ্ছে আমাদের ধরো পি বিন্দু, যদিও আঁকাটা একটু ডিফিকাল্ট, কোনোভাবে মিলে গেলে তো মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আমি স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, এটা কিন্তু xy হবে না, x1, y1 হবে। আচ্ছা আমি ব্ল্যাক কালারে লিখছি। পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের x1, y1। তো সেক্ষেত্রে তুমি এখানেও দেখতে পাচ্ছ যে কেন্দ্র থেকে আমাদের যে স্পর্শ বিন্দু পি, এটার যে দূরত্ব সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা এ না বলে আমি এটাকে আর ধরি, ছবিতে এ দিয়েছে আমি এটাকে আর বানিয়ে দিলাম। তাই যদি হয় আমরা এখানে সেম কনসেপ্টটা খাটাতে পারবো। দ্যাট মিনস সি থেকে শুরু করে পি, এটা আসলে লম্বভাবে কাজ করছে স্পর্শকের। তো আমি স্পর্শকের নাম কী দিলাম? ধরো আমি স্পর্শকের নাম দিলাম হচ্ছে এসটি। তাহলে এসটি এর উপর লম্বভাবে কাজ করছে আমাদের সিপি। তাই যদি হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই দুটো রেখার ঢালের মান বা ঢালের মানের গুণফলটা হচ্ছে -1। তাহলে আমি বলতে পারি এম অফ সিপি বা সিপি রেখার ঢাল গুণন এম অফ এসটি, এসটি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কি -1। তো তাই যদি হয় আমরা এখন ঢালগুলো বের করে দেখি কি আসে। এম অফ সিপি যদি তুমি বের করতে চাও তাহলে ঢালের মানটা কীভাবে বের করে? কোটিদ্বয়ের বিয়োগফল ভাগ হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে সি থেকে শুরু করে পি, কোটিদ্বয়ের বিয়োগফল হবে y1 - k, দ্যাট মিনস পি বিন্দুর কোটি মাইনাস সি বিন্দুর কোটি ডিভাইড বাই x1 - h হবে, দ্যাট মিনস পি বিন্দুর ভুজ মাইনাস সি বিন্দুর ভুজ ইন্টু এম অফ এসটি। আমরা এসটিকে বের করবো, আর কিছু না, আমরা এসটি বের করার জন্য এত কাজ করছি, মানে এসটির ঢাল বের করার জন্য। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এম অফ এসটি যেটা বের হয়েছে বা এসটি রেখা যে ঢাল বা স্পর্শকের যে ঢাল সেটা হচ্ছে আমাদের মাইনাস, এই প্রান্তে এটা উল্টে যাবে, x1 - h হবে উপরে আর নিচে হবে হচ্ছে y1 - k। তো এই হচ্ছে আমাদের মেইন ঢাল। তো আমরা ঢালের মান জানি, তারপর হচ্ছে আমরা কি জানি? আমরা পি বিন্দুটা জানি, তার মানে আমরা এখন সহজেই স্পর্শকের সমীকরণ কিন্তু বের করতে পারবো, তাই না? তো আমরা এক বিন্দুগামী ইকুয়েশন ইউজ করে এটা বের করতে পারো। বাট যেহেতু আমরা অন্য একটা সমীকরণ ইউজ করে থাকি, দ্যাট মিনস আমরা ঢালের যে ইকুয়েশন সেই ইকুয়েশন হিসেবে ইউজ করে থাকি y = mx + c কে, যেখানে c হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, m হচ্ছে ওই ঢালের ওই রেখাটার ঢাল আর কি। তো এই যে এখানে সরল রেখাটা দেখতে পাচ্ছি স্পর্শক এসটি, এটা সমীকরণ এখন লিখে ফেলি। তাহলে y = mx + c, m এর মান এখন আমি কত পেয়েছি? আমি পেয়েছি -x1 - h ডিভাইড বাই y1 - k, এটা পেয়েছি। তাহলে এই টোটালটা হচ্ছে কি আমাদের এই স্পর্শকের ঢাল, দ্যাট মিনস এসটি স্পর্শকের ঢাল হিসেবে কাজ করে। এবং ওই ঢালের সাথে আমি গুণ করব কাকে? অবশ্যই এক্সকে গুণ করব, প্লাস করে দিব আমি সি বিন্দুটাকে। তাহলে সি বিন্দু না, আসলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আর কি। তো এখন দেখো তো এই টোটালি একটা বিশাল ইকুয়েশন তৈরি করবে না? কেননা আমরা জানি যে সি এই জিনিসটার আবার একটা শর্ত থাকে। কি শর্ত থাকে তোমরা জানো? সি এর মানটা হতে হবে +-r√1 + m² অথবা m² + 1। তাই যদি হতে হয় তাহলে আমরা এখানে ইকুয়েশন বের করতে পারি y = ঢালের মানটা বসিয়ে দিই x1 - h ডিভাইড বাই y1 - k প্লাস হচ্ছে সি এর মানটা হচ্ছে কি অবশ্যই +-r√। দেখো আমি √টাকে বড় করে লিখেছি কেন? আমি ভেতরে ঢালের মানটা বসাবো, তার মানে 1 + m²। m এর মানটা কি ছিল? x1 - h ডিভাইড বাই y1 - k, এবং এর টোটালটাকে আমি এখন বর্গ করে দেব। তো এই যে আমরা এখানে ফাইনাল একটা মোমেন্ট পাচ্ছি, বিশাল বড় একটা ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের স্পর্শকের ইকুয়েশন। বাট মনে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা হবে অন্যরকম। দ্যাট মিনস আমাদের বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে মূলবিন্দুর বাইরে, এবং বৃত্তের সমীকরণ হবে কি x - h হোল স্কয়ার প্লাস হচ্ছে y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r²। তার মানে h এবং k এরা হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি। তাহলে যখন আমরা এরকম ইকুয়েশন পাবো বৃত্তের বা বৃত্তের কেন্দ্রটাকে যখন মূলবিন্দুতে পাবো না, তখন আমাদের স্পর্শকের সমীকরণ হবে এই বিশাল বড় এটা। বাট তোমাদের এক্সাম হলে এত বিশাল এটা আসলে ওভাবে ইউজ না করলেও হবে, কেননা তোমরা এখানে কিন্তু একটা দারুণ কনসেপ্ট পাচ্ছ। সেটা হচ্ছে কি, আমি এখানে একটা ছোট্ট সূত্র লিখবো, এই সূত্রটা ইউজ করে তুমি কিন্তু ঢালের মানটা, মানে ঢাল না, স্পর্শকের যেই সমীকরণটা আছে সেটা বের করতে পারবে। এবং সেক্ষেত্রে অবশ্যই বৃত্তটাকে মূলবিন্দুর বাইরে হতে হবে এবং বৃত্তের উপরে পি বিন্দুতে, দ্যাট মিনস x1, y1 বিন্দুতে ঢালটা মানে স্পর্শকটাকে আঁকতে হবে। তাহলে আমরা এখানে তোমাদেরকে একটা ছোট্ট সূত্র দেখাচ্ছি, সেটা হচ্ছে এসটি, যেই স্পর্শকটা আমরা পাচ্ছি এই স্পর্শকের সমীকরণটা একদমই সোজা। তুমি প্রথমে y লিখবে, y থেকে বিয়োগ করবে তোমার পি বিন্দুর কোটিকে, দ্যাট মিনস y1কে, ইজ ইকুয়াল টু তোমার ওই যে রেখাটা আছে স্পর্শক ওর ঢালটা লিখবে, দ্যাট মিনস এম এর মানটাতেও আমরা এতক্ষণ ধরে বের করেছিলাম, তাই না? তো তুমি এখানে এম লিখে সিম্পলি লিখবে এখানে x - পি বিন্দুর
বুঝ, দ্যাট মিনস x1। এবং এটা কিন্তু আমাদের চেনা একটা ইকুয়েশন, তাই না? তোমরা জানো কোনো একটা সরলরেখা যখন x1, y1 বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাটার ঢাল যদি m হয়, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ হয় y - y1 = m × x - x1। এবং এটা তোমরা চিনো। তুমি জাস্ট করবে কি, যেহেতু স্পর্শকের সমীকরণ বের করছো, তুমি এখানে প্লাস করে দিবে সিম্পলি সিটাকে, এবং সি এর মানই হচ্ছে কি এটা টোটালটা। তাহলে আলটিমেটলি আমি এখানে কিন্তু এটা লিখতে পারি যে y - y1 = m × x - x1, তারপর সি এর মানটা আমি বসিয়ে দিই প্লাস মাইনাস r √1 + m², অথবা m² + 1। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে ফর্মুলাটা পেলাম, এটাই হচ্ছে আমাদের পি বিন্দু দিয়ে গমনকারী স্পর্শকের সমীকরণ। তাহলে এটাই হচ্ছে কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট, অথবা ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ। তাহলে তোমাদের এক্সামে যেটা ইউজ করবে সেটা হচ্ছে অবশ্যই এটা ইউজ করবে। দ্যাট মিনস আমি টুইস্টার দিয়ে রাখি, এই জিনিসটা তোমরা ইউজ করবে। কখনোই তোমরা এই জিনিসটা ইউজ করতে যাবে না, কেননা এটা একটা বিশাল জিনিস। তবে হ্যাঁ, তুমি যখন অঙ্ক করতে যাবে আলটিমেটলি দেখবে তুমি কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করছো অঙ্ক করার জন্য। কেননা ম্যাথ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে মান নিয়ে কাজ করি। দ্যাট মিনস x1, y1 এর মান থাকে, h, k এদের মান থাকে। তো ওই মানগুলো বসিয়ে কিন্তু আমরা আলটিমেটলি এরকম ইকুয়েশনের সলিউশনটা করি, বাট আমরা বুঝিও না যে এখানে একটা ইকুয়েশন তৈরি হয়েছে। তো তোমরা ম্যাথ করলে আলটিমেটলি দেখবে কি তোমরা আসলে এই ইকুয়েশনটাই লিখেছো, বাট মানের মাধ্যমে লিখেছো। বাট সরাসরি ইকুয়েশন মুখস্থ করার দরকার নেই, তোমাদেরকে এই স্টার সাইন দিয়ে রাখছি। দ্যাট মিনস y - y1 = m × x - x1 প্লাস মাইনাস r √1 + m²। এটা তোমরা ম্যাথের জন্য ইউজ করবে। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কিসের জন্য? ম্যাথ সলভ করার জন্য। আর এখানেও দেখতে পাচ্ছ প্লাস মাইনাস আর আছে। আর থাকার মানে কি, স্পর্শক দুইটা থাকবে। তার মানে একটা স্পর্শক যদি ওই প্রান্তে থাকে, আমাদের আরেকটা স্পর্শক থাকবে তার সমান্তরালে এই প্রান্তে। অর্থাৎ অনেকটা এরকম, আমি আঁকতে পাচ্ছি না, অনেকটা এরকম। হ্যাঁ, এবার মিলেছে। তো এটাই হচ্ছে আমাদের আরেকটা স্পর্শকের জন্য সমীকরণ। দ্যাট মিনস একটা যদি প্লাস আর এর জন্য হয়, আরেকটা হবে আমাদের মাইনাস আর এর জন্য। তারপর আমি তোমাদেরকে একটা ছোট্ট কন্ডিশন দেখাবো এবং একটা ছোট্ট ফর্মুলা দেখাবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা সার্কেল আছে যার কেন্দ্র হচ্ছে সি, এবং এই কেন্দ্রটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম -g, -f। তাহলে দেখে বুঝতে পারছো আমাদের এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে? অবশ্যই x² + y² + 2 × g × x + 2 × f × y + c = 0। এটা হবে, তাই না? এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ ইকুয়েশন বা জেনারেল ফর্মুলা। তো তাই যদি হয়, তাহলে আমরা একটা স্পর্শক দেখতে পাচ্ছি, এবং আমি ধরে নিলাম এই স্পর্শকটা কি একটা নির্দিষ্ট সমীকরণের অধিকারী। এবং এটা যেহেতু একটা সরলরেখা, আমি সরলরেখার একটা সমীকরণ লিখি, যেমন lx + my + n = 0। এটা হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণ, দ্যাট মিনস স্পর্শকের সমীকরণ। তো সাধারণত সরলরেখার সমীকরণে কিন্তু xy থাকে এবং তাদের সাথে একটা সহগ থাকে আর একটা কনস্ট্যান্ট থাকে। তো সেভাবে আমি সাজিয়ে লিখলাম। তো তোমাকে আমি প্রথমে যেটা দেখাবো, খুব ছোট্ট একটা কন্ডিশন দেখাবো। কন্ডিশনটা হচ্ছে কি, যদি আমাদের বৃত্তের সমীকরণ হয় এটা, দ্যাট মিনস নিচের এটা, এবং ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ যদি হয় এটা, দ্যাট মিনস এই উপরে লেখা এটা, তাহলে যদি সেই স্পর্শক সত্যিকার অর্থে হয়, তবে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে কি, সেই কন্ডিশনটা হচ্ছে, খুব ভালো করে দেখো, খুব ছোট একটা কন্ডিশন। আমি একটু, হ্যাঁ, আমি এই কালারে লিখি। আমাদের না, এই কালার না, আমি হচ্ছে রেড কালারে লিখি। কন্ডিশনটা হচ্ছে আমাদের এই সরলরেখাটা এই বৃত্তকে তখনই স্পর্শ করবে বা স্পর্শক হিসেবে কাজ করবে যখন আমাদের এল এর সাথে জি গুণ করলে প্লাস এম এর সাথে এফ গুণ করলে মাইনাস আমাদের এনকে আমি যদি এখানে কি করি, রাখি, তারপর টোটালটাকে যদি বর্গ করি, এটার একটা মান পাবো, তাই না? এবং এই মানটা কার সমান হতে হবে? অবশ্যই এই মানটা হতে হবে আমাদের l² প্লাস হচ্ছে m², এদের যোগফল, এবং ওর সাথে আমি গুণ করব g² প্লাস f² মাইনাস c-কে। তো দেখো, একটা ছোট্ট কন্ডিশন আমি প্রথমে দেখিয়েছি। যদি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে বৃত্তের এবং হচ্ছে স্পর্শকের মাধ্যমে, তবে আমি বলতে পারি আমাদের এই লাইনটা বা রেখাটা অবশ্যই বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করবে। তাহলে তোমাকে যদি ধরে এরকম একটা সরলরেখা সমীকরণ দিয়ে থাকে, এবং যদি তোমাকে একটা বৃত্তের সমীকরণ এরকমভাবে দিয়ে থাকে, তুমি প্রথমে এই কন্ডিশনটা চেক করতে পারো। দ্যাট মিনস আমি এখানে যেটা লিখেছি, এবং এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, দ্যাট মিনস আমাদের লেফট সাইড এবং রাইট সাইড এই দুটো যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ, অবশ্যই এই রেখাটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ মানে স্পর্শক হিসেবে কাজ করবে। তাহলে এটা মনে রাখাটা এতটা কঠিন না, সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে আছে। আমরা এখন দ্বিতীয়তে যেটা দেখবো সেটা হচ্ছে ফর্মুলা দেখবো। আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে কন্ডিশন ছিল, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই স্পর্শকের ফর্মুলাটা দেখবো, যে স্পর্শকের সমীকরণটা তখন কীরকম হবে। তো সমীকরণটা কীরকম, যে তুমি যদি স্লপ বা হচ্ছে ঢালের ফর্মেটে বের করতে চাও স্পর্শকের সমীকরণ,
আমি একটু লিখি। ধরো তোমার কাছে এখন আমাদের এই লাইনটা দেওয়া নেই, শুধুমাত্র সার্কেলের ইকুয়েশনটা দেওয়া আছে, দ্যাট মিনস বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে। তার মানে তোমার কাছে যদি শুধুমাত্র অনলি সার্কেল বা বৃত্তের ইকুয়েশনটা দেওয়া থাকে, তখন তোমার এই বৃত্তের ইকুয়েশন থেকে সরাসরি তুমি যদি ওই বৃত্তের উপরে থাকা কোনো একটা স্পর্শকের সমীকরণ বের করতে চাও, তাহলে সেটাকে বের করতে পারবে। কিভাবে বের করতে পারবে আমি একটু বলি। যদি তোমাকে একটা লাইন দেওয়া হয়, দ্যাট মিনস সে লাইনটা হচ্ছে এই সমীকরণের, এবং তুমি যদি বলো এই লাইনটা হচ্ছে সত্যিকার অর্থে আমাদের এই বৃত্তের স্পর্শক, তখন তুমি এই লাইনের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ অন্যভাবে বের করতে পারবে। সেটা কিভাবে? তুমি চাইলে lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0 এটাকে না লিখে তুমি স্লপ বা হচ্ছে ঢালের ফরম্যাটে এটাকে লিখতে পারবে, এবং সেটার জন্য তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, আমি কিন্তু এখানে স্পর্শকের সমীকরণ রাখছি, দ্যাট মিনস lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0 এটার অল্টারনেটিভ বা কী বলবো, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প একটা সমীকরণ লিখছি। তো সেটা হবে y ইজ ইকুয়াল টু mx প্রথমে দিবে, তারপর হচ্ছে প্লাস mg হবে, তারপর হচ্ছে আমাদের মাইনাস এফ হবে, তারপর হচ্ছে আমাদের এখানে সরাসরি প্লাস মাইনাস বসবে, এবং তারপরে বিশাল একটা জিনিস হবে, দ্যাট মিনস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাকে তুমি রুট ওভারের ভিতরে রাখবে। তারপরে আরেকটা রুট হবে, দ্যাট মিনস দুইটা রুট পাশাপাশি এরকমভাবে গুণ হবে। তো ওই রুটের ভিতরে থাকবে, আচ্ছা ঠিকমতো দিয়ে নিই, তো ওই রুটের ভিতরে থাকবে আমাদের সিম্পলি এম স্কোয়ার প্লাস 1 অথবা 1 প্লাস এম স্কোয়ার। তাহলে দেখো এখানে এই জিনিসটার সাথে আমরা গুণ করেছি এই জিনিসটাকে, এবং এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, আর বাইরে আছে কি প্লাস মাইনাস। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0 এটা না লিখেও আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এবং এটা হচ্ছে আমাদের স্লপ ফরম্যাট। কেন? কারণ দেখতে পাচ্ছি আমাদের এখানে m বা ঢাল এটা কিন্তু স্লপ হিসেবে কাজ করে, তার মানে এটা হচ্ছে আমাদের কি ঢাল বা স্লপ। আবার এখানে যে m বা মানে এমকে যে দেখতে পাচ্ছ এটাও কি স্লপ বা ঢাল হিসেবে কাজ করে। ফাইনালি আমাদের এখানে রুটের ভিতরে এম স্কোয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্লপ বা ঢাল হিসেবে কাজ করে। কার ঢাল হিসেবে কাজ করবে? এটা কিন্তু আমাদের এই সরলরেখার সমীকরণের ঢাল হিসেবে কাজ করবে। তাহলে আমরা এই ফরম্যাটেও কিন্তু এটাকে লিখতে পারি। এখন কথা হচ্ছে, আমরা তো বলেছিলাম যে এই সমীকরণের মধ্যে এম যেটা আছে সেটা কিন্তু একটা মান, বাট এই মানটাকে আমরা কিন্তু ঢাল হিসেবে ধরতে পারবো না। তার মানে আমাদের কনসেপ্টটা হচ্ছে, তোমাকে শুধুমাত্র যদি সার্কেল বা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, আর যদি তোমাকে স্পর্শকের সমীকরণ দেওয়া না থাকে, তখন সরাসরি ওই বৃত্তের সমীকরণটাকে তুমি যদি এই ফরম্যাটে নিয়ে আসো, তাহলে তুমি ওই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে বসে থাকা স্পর্শকের সমীকরণ বের করতে পারবে। তার মানে এটা হচ্ছে একটা কমন স্পর্শকের সমীকরণ, যেখানে আমাদের শুধুমাত্র এবং শুধুমাত্র সার্কেল বা বৃত্তের সমীকরণটাকেই লাগছে। আমাদের এখানে lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0 এটাকে লাগছে না। তাহলে আমি প্রথম যে কন্ডিশনটা দেখিয়েছি, সেই কন্ডিশনের মধ্যে আমাদের স্পর্শকের সমীকরণ এবং বৃত্তের সমীকরণ দুটোই লেগেছে, বাট আমি দ্বিতীয়তে যে ফর্মুলাটা তোমাদেরকে দেখিয়েছি, এখানে কোনো প্রকার কোনো স্পর্শকের সমীকরণ আমাদের দরকার হয়নি। আমাদের হাতে শুধুমাত্র সার্কেলের সমীকরণ বা বৃত্তের সমীকরণ রয়েছে, ওটাকে আমি একটু সুন্দরভাবে মডিফাই করে কি করেছি, এই টোটাল যেই স্পর্শকটা তৈরি হবে সেই স্পর্শকের সমীকরণ বের করেছি। আর অবশ্যই তোমাকে এখানে একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে অনলি সার্কেলের ইকুয়েশনের পাশাপাশি তোমাকে ওই যে একটা ট্যানজেন্ট হবে না, স্পর্শক হবে, ওই স্পর্শকের ঢালের মানটা জানতে হবে, দ্যাট মিনস স্লপের মানটা অবশ্যই জানতে হবে। কেননা স্লপের মান না জানলে তুমি কিন্তু এখানে এম এর মানটা বের করতে পারবে না। তো এই দুটো জিনিস জানা থাকলে তুমি ওই স্পর্শকের সমীকরণও বের করতে পারবে এই ফর্মুলাটা ইউজ করে। তারপরে আমরা স্পর্শক নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো, মানে পয়েন্ট না, একটা ইম্পর্টেন্ট টপিক দেখবো, সেটা হচ্ছে স্পর্শবিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট। বিষয়টা কীরকম? তুমি দেখতে পাচ্ছ এখানে একটা স্পর্শক আছে, এবং এই স্পর্শকটা একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে অবস্থিত, তাই না? তো আমি বৃত্তের কেন্দ্রটাকে ধরে নিলাম 0,0। তাই যদি হয়ে থাকে তাহলে স্পর্শকটা বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে স্পর্শ করেছে, ধরা যাক পি বিন্দু। তো তাই যদি হয়ে থাকে, আমরা এই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করব। তো এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করার দুইটা ওয়ে আছে। আমি তোমাকে প্রথমে ছোটো ওয়েটা দেখাবো, তারপর হচ্ছে বড় ওয়েটা দেখাবো। আসলে প্রথমটা আসলে বড়, দ্বিতীয়টা হচ্ছে ছোট। তাহলে চলো আমরা ফার্স্ট ওয়েটা দেখি। ফার্স্ট পদ্ধতিটা হচ্ছে, আমরা এখানে পি বিন্দুর স্থানাঙ্ক মানে স্থানাঙ্কটা বের করব, এবং এই পি বিন্দুটাই হচ্ছে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা স্পর্শবিন্দু। তাই যদি করতে হয়, আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ এবং স্পর্শকের সমীকরণ জানতে হবে। তুমি দেখতে পাচ্ছ বৃত্তের যেহেতু কেন্দ্র শূন্য মানে মূল বিন্দুতে আছে, তাই বৃত্তের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আর এর মানটা আসলে কোথায় কাজ করবে? অবশ্যই বৃত্তের উপরে যে স্পর্শকটা বসে আছে, স্পর্শক থেকে বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হিসেবে কিন্তু আরটা কাজ করবে। তার মানে পি থেকে সি এর যে দূরত্ব, এটা হচ্ছে কি আর।
এবং আমরা জানি কোনো একটা বৃত্তের মধ্যে যদি কোনো একটা স্পর্শক কাজ করে তাহলে সেই স্পর্শকের সাধারণ সমীকরণ হয় কি y = mx + c, তাই না? তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। এখন দেখো, আমরা প্রথম ওয়েতে এই পি বিন্দুটা বের যখন করব সেক্ষেত্রে আমরা জানি যে y = mx + c যখন হচ্ছে এই c এর মানটা কিন্তু আর আলাদা, কেননা কোনো একটা বৃত্তের মধ্যে যদি কোনো একটা রেখাকে স্পর্শক হতে হয় তাহলে c এর মানটা কি হতে হবে? অবশ্যই c এর মানটা হতে হবে ±r√1 + m², যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, m হচ্ছে ওই রেখাটার ঢাল বা স্লপ। তো এটা কিন্তু আমাদের শর্ত ছিল যদি স্পর্শক হতে হয় এই রেখাটাকে, সেজন্য। তাহলে আমরা এখানে করব কি, c এর মানটা বসিয়ে দেব ±r√1 + m²। তাহলে দেখো আমরা এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন x² + y² = r², আরেকটা হচ্ছে আমরা স্পর্শকের ইকুয়েশন পাচ্ছি। এখন তুমি দুইটা সমীকরণ পাচ্ছ, দুইটা সমীকরণের মধ্যে দুইটা জিনিস অজানা, একটা হচ্ছে x এর মান অজানা, একটা হচ্ছে y এর মান অজানা, তাই না? তো তুমি যখন এই দুটো ইকুয়েশন সলভ করবে তখন আলাদাভাবে একটা মান পাবে, কি মান? x, y এর মানটা পাবে। দ্যাট মিন্স x, y এই দুটো স্থানাঙ্ক পেয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের আসলে পি বিন্দুর স্থানাঙ্ক। তার মানে আমি যখন কোনো একটা বৃত্তের সমীকরণ এবং কোনো একটা স্পর্শকের সমীকরণকে সমাধান করব, ফাইনালি সমাধানের ফলে যে দুইটা মান পাবো বুজ এবং কুটি হিসেবে, ওটাই হবে আমাদের স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তার মানে এখানে পি বিন্দুটাই হচ্ছে কি স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেটাকে আমরা বের করতে পারি এই দুটো ইকুয়েশন সলভ করার মাধ্যমে। এখন এই পদ্ধতি এটা একটু লেন্দি, কেননা সলভ করাটা একটু জটিল, এই জন্য আমরা যে পদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। তো এই পদ্ধতি অনুসারে আমরা x এবং y এর মানটা পাবো। দেখো, আমি প্রথমে দুটো ইকুয়েশন যদি সলভ করি x আর y এর মানটা অবশ্যই পাবো, বাট এটা একটা বড় প্রসেস বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আমি এখানে তোমাদের সেকেন্ড প্রসেসটা দেখাবো। প্রসেসটা কীরকম? প্রসেসটা হচ্ছে এরকম, তুমি ধরে নাও পি বিন্দুটার এখন স্থানাঙ্ক হয়ে গেছে x1, y1। তার মানে তুমি যদি কোনোভাবে x1, y1 বের করতে পারো, সেটাই হবে কি আমাদের অ্যান্সার বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এবং এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যেহেতু স্পর্শকের সমীকরণ y = mx + c, এটা এখানে একটু অন্যভাবে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা চাইলে দুটো ইকুয়েশন আনতে পারি। একটা ইকুয়েশন হচ্ছে কি, যখন আমরা বলি যে কোনো একটা বৃত্তের স্পর্শক কাজ করছে x1, y1 পয়েন্টে, তখন ওই স্পর্শকের সমীকরণ কি হয়? সিম্পলি বৃত্তের সমীকরণটা থেকে সেটাকে বের করা যায়, তাই না? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। দ্যাট মিন্স যেখানে থাকবে আমাদের x এর মান সেখানে আমি দিতে পারি x(x1), যেখানে থাকবে আমাদের y² সেখানে আমি দিতে পারি y × y1, আর এখানে থাকবে কি আগের মতোই r²। তাহলে উপরের ইকুয়েশনটা ছিল মূল বিন্দুতে কেন্দ্র থাকা অবস্থায় বৃত্তের সমীকরণ, এবং সেখান থেকে আমি ওই বৃত্তের x1, y1 পয়েন্টে যে স্পর্শকটা আঁকতে পাচ্ছি তার সমীকরণটা লিখতে পারি x(x1 + y(y1) = r² হিসেবে। এটা আমরা শিখেছি অলরেডি। তার মানে আমাদের নিচের এই ইকুয়েশনটা হচ্ছে কি ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ, আর উপরের ইকুয়েশনটা কি ছিল? সার্কেল বা বৃত্তের সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ্ধতি। তো এই যে ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণটা দেখলাম, আমাদের টার্গেট এখান থেকে স্পর্শ বিন্দুটা বের করা, দ্যাট মিন্স x1, y1কে বের করা। তাই যদি করতে চাই তাহলে দেখো আমরা কিন্তু স্পর্শকের সমীকরণ আরেকটা লিখেছিলাম y = mx + c। তাহলে চলো ওটাও দেখি। তাহলে y = mx + c। দেখো তো, আমি এটাকে যদি একটু মডিফাই করি আমি এভাবে লিখতে পারি mx - y + c = 0। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে আমি যদি উপরের সমীকরণটাকে একটু মডিফাই যদি করি তাহলে আমি বলতে পারি r²টাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে -r² = 0। তাহলে দেখো, উপরের সমীকরণটা হচ্ছে ফর্মুলা অনুসারে ট্যানজেন্ট, আর নিচের সমীকরণটা হচ্ছে গিভেন অনুসারে ট্যানজেন্ট। মানে গিভেন মানে হচ্ছে কি, তোমার এই সমীকরণের যেই অংশটা এটা সরাসরি কোশ্চেনে দেওয়া থাকতে পারে। তাহলে তুমি একই সাথে ট্যানজেন্ট বা স্পর্শকের দুইটা সমীকরণ পাচ্ছ। একটা পাচ্ছ হচ্ছে সাধারণ রেখার সমীকরণ হিসেবে, দ্যাট মিন্স mx - y + c = 0 হিসেবে, আর আরেকটা পাচ্ছ সরাসরি আমাদের যেই সার্কেলটা দেওয়া বা বৃত্তটা দেওয়া ওই বৃত্ত থেকে। তো এখন তুমি যদি এই দুইটা সমীকরণকে তুলনা করো তাহলে দেখতে পারবে x এর সহগ এবং y এর সহগগুলো কিন্তু সেম। কীভাবে তুলনা করবে? তুমি এখানে দ্বিতীয় সমীকরণটা কীভাবে লিখতে পারো? m × x + -1 × y + c = 0, যেখানে আমাদের y এর সহগটা হচ্ছে কি -1। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরের ইকুয়েশনে x এর সহগ হচ্ছে x1, নিচের ইকুয়েশনে x এর সহগ হচ্ছে m, উপরের ইকুয়েশনে y এর সহগ হচ্ছে y1, নিচের ইকুয়েশনে y এর সহগ হচ্ছে -1, এবং ফাইনালি উপরের সমীকরণে আমরা -r² পাচ্ছি হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে, আর নিচে c কে পাচ্ছি আমরা কনস্ট্যান্ট হিসেবে।
তাহলে এবার যদি আমি এই দুটো ইকুয়েশনকে একই ধরি তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ আমরা একটা ইকুয়েশনকে ধরেছি সাধারণ সরলরেখার সমীকরণ হিসাবে, পরবর্তীতে দেখলাম সেটাই আসলে বৃত্তের ট্যানজেন্ট বা স্পর্শক, এই জন্য আমি সেটাকে স্পর্শক ফর্মেটে এইভাবে লিখেছি। তো দুটো সমীকরণ যখন একই রকম হয় বা সেম হয় তখন তাদের এক্স এবং ওয়াইয়ের যে সহগগুলো আছে বা বলা যায় যে কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলো আছে তাদের অনুপাতটাও কী হয়, সমান হয়। তাহলে আমরা যদি বলি প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে x1, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে m, প্রথম সমীকরণে y এর সহগ হচ্ছে আমাদের y1, দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে -1। প্রথম সমীকরণে আমাদের কনস্ট্যান্ট বা বলা যায় আর এর যেটা ছিল সেটা হচ্ছে -r² ছিল, আর দ্বিতীয় সমীকরণে সেটা ছিল শুধুমাত্র c হিসেবে, এবং এরা অবশ্যই সমান হবে কেননা আমাদের ইকুয়েশনগুলো কি একই ইকুয়েশন। এবার তুমি আমাদের এখান থেকে x1 এবং y1 এর মানটা বের করতে পারো। কিভাবে পারো? তুমি দেখতে পাচ্ছ যে লাস্টের যেই পার্টটা আছে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? আর এর একটা মান জানা আছে, আমাদের সি এর একটা মান জানা আছে। তার মানে তুমি প্রথমে প্রথম পার্টটাকে ইকুয়াল করে দিবে লাস্টের পার্টের সাথে, তারপরে দ্বিতীয় পার্টটাকে ইকুয়াল করে দিবে লাস্টের পার্টের সাথে, তাহলে তোমার x1 এবং y1 বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমি দুটো কাজ করি। ধরো আমাদের x1/m = -r² c দেওয়া আছে, তাহলে আমাদের x1 এর মান কত হবে? অবশ্যই mটা উপরে উঠে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে -m × r²/c। তাহলে এটা থাকলো আমাদের একটা পার্ট। এবং ফাইনালি আমি যদি পরের পার্টটা নিয়ে কাজ করি, দ্যাট মিনস 2 নম্বরটা এবং 3 নম্বরটা নিয়ে যদি কাজ করি, আছে এখানে একটা জিনিস মুছে গেছে, সেটা হচ্ছে এম মুছে গেছে। ওকে, তো দেখো পরেরটা নিয়ে যদি আমি কাজ করি আমি একটা ভিন্ন জিনিস পাবো। দ্যাট মিনস তখন আমি পাবো y1 = দুই পাশে কিন্তু মাইনাস আছে, দ্যাট মিনস y1/-1, আবার ওই পাশে হচ্ছে -r²/c। তো এই মাইনাস দুটো কী হবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে শুধুমাত্র r² থাকবে আর নিচে থাকবে হচ্ছে c। তো এই হচ্ছে আমাদের x1 এবং y1 এর মান। এখন আমরা আরেকটু সামনে আগাবো, কেননা আমরা জানি যে যখন কোনো একটা রেখা কোনো একটা বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করে তখন ওই রেখার যে কনস্ট্যান্ট বা সি আছে তার একটা নির্দিষ্ট মান থাকে। সি এর মান কী থাকে তোমরা সেটাও জানো, সি হচ্ছে আমাদের এখানে +-r√1 + m² হয়, তাই না? তাহলে আমরা এই যে সি এর যে মানটা পাচ্ছি এটাকে আমি এখন x1 এবং y1 এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে চলো আমরা একটু উপরে দেখি আমরা কোথায় দেখব। আমরা এই জিনিসগুলো মুছে দিচ্ছি, যেহেতু তুমি জানো যে আমাদের এখানে ট্যানজেন্টের ইকুয়েশনটা হচ্ছে y = mx + c হিসেবে কাজ করে। তাহলে সি এর মানটা আমি এখন x1 এবং y1 এর জায়গায় বসিয়ে দিই। তাহলে x1 এর মান কত পাবো? দেখো আমি যদি দেখি তাহলে আমি এখানে পাচ্ছি x1 = উপরে বসছে আমাদের কি শুধুমাত্র m × r², তাই না? এটা বসছে, আর নিচে বসছে আমাদের √ওভার না, নিচে বসছে সরাসরি c। তো সিটাকে আমি যদি লিখি তাহলে আমি লিখতে পারি +-r × √1 + m², এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ আমি এখানে সরাসরি সি এর মানটা নিচে বসিয়ে দিচ্ছি। তো যদি সি এর মানটা আমি নিচে সরাসরি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিছু জিনিস কাটাকাটি যায়। কিভাবে কাটাকাটি যায়? উপরের একটা r² সাথে আর এর সাথে নিচের একটা আর কিন্তু কাটা যায়, কাটা গেলে আমাদের কিন্তু নিচের আরটা থাকে না। তো ওই সময়টাতে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এক লাইনে করি এটা। তো আমরা এখানে কি পাবো? নিচে আছে +-, উপরে আছে কি আবার মাইনাস। তো যখন +-এর সাথে এই মাইনাসটা গুণ হয় তখন সেটা মাইনাস+ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে নিচে থাকা +-এর সাথে আমাদের এই আগে থাকা মাইনাসটা যখন গুণ হবে তখন অবশ্যই টোটাল বিষয়টা মাইনাস+ হয়ে যাবে। দ্যাট মিনস প্রথমে মাইনাস মানটা কাজ করবে, তারপরে প্লাস মানটা কাজ করবে, এবং আলটিমেটলি আমাদের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র m × r থাকবে, আর নিচে থাকবে হচ্ছে শুধুমাত্র √1 + m², এই অংশটুকু থাকবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি পয়েন্ট অফ কন্টাক্টের একটা স্থানাঙ্ক, দ্যাট মিনস পি বিন্দুর বুঝ হিসেবে এটা কাজ করবে। এখন দেখো আমি যদি বাকি অংশটাকে নিই, দ্যাট মিনস y1 = r²/c, এটাকে নিয়ে যদি কাজ করি দেখো কি হয়। তাহলে y1 = শুধুমাত্র এসেছে কি পজিটিভ r²/c। তাহলে r² এর মান উপরেই থাক, c এর মানটা নিচে বসাই, +-r × √1 + m², তাই না? এটা হচ্ছে আমাদের y1 এর মান। তো এখানে আমি দেখতে পাচ্ছি উপরে নিচে যদি r কেটে ফেলে দিই তাহলে আমরা প্রথমে পাবো কি, প্রথম অংশটাতে পাবো যেহেতু নিচে +- আছে, তা আমরা এখানে পাবো প্রথমে প্লাস, তারপর পাবো হচ্ছে মাইনাস, আর উপরের অংশে পাবো শুধুমাত্র r, যেহেতু নিচের আর সাথে কাটা, এবং নিচে থাকবে √1 + m²। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কার জিনিস, এটা হচ্ছে আমাদের y1 এর জিনিস। দ্যাট মিনস পি অফ x1, y1 হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা স্পর্শবিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এই দুটো। এখন এই স্থানাঙ্কর মধ্যে আমাদের একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে কিছু কিছু বইতে তুমি দেখবে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ এটাকে a দিয়ে প্রকাশ করা হয়েছে। দ্যাট মিনস অনেকগুলো বইতে আমি দেখেছি এটাকে a দিয়ে প্রকাশ করা হয়েছে। তো আমি যদি রেডিয়াস বা ব্যাসার্ধকে a দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের x1, y1 এটার যেই ফর্মুলা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস x1 এর যে মানটা ছিল
সেটা ছিল হচ্ছে মাইনাস প্লাস এম আর ডিভাইড বাই এখানে এম আর এর জায়গায় শুধুমাত্র এম এ অথবা এ এম বসবে, এরকম সূত্র তোমরা পাবে। নিচে বসবে √1 প্লাস এম স্কোয়ার, এবং একই সাথে পরবর্তীটা হবে প্লাস মাইনাস, এবং যেহেতু আমাদের এখানে আটটাকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, উপরে বসবে এ, নিচে বসবে হচ্ছে √1 প্লাস এম স্কোয়ার। তো এভাবে করে কিন্তু বিভিন্ন বইতে সূত্র দেওয়া আছে। আর আরেকটা কনফিউশন হচ্ছে কি, তোমাদের অনেকগুলো বইতে আমি দেখেছি যে x1-এর যে মানটা আছে সেটাকে প্রথমে মাইনাস প্লাস হিসেবে দেওয়া হয়েছে, এবং y1-এর যে মানটা আছে সেটাকে আসলে প্লাস মাইনাস হিসেবে দেওয়া হয়েছে। এবং আমি এখানে ক্যালকুলেশন করে দেখলাম কি x1-এর মানটা প্রথমে এসেছে মাইনাস প্লাস, আচ্ছা আমি একটু ভুল বলেছি, আমাদের বিভিন্ন রকম বইতে যেটা দেওয়া সেটা হচ্ছে x1টাকে শুরুই করা হয়েছে প্লাস মাইনাস দিয়ে, এবং y1টাকে শুরু করা হয়েছে মাইনাস প্লাস দিয়ে। বাট আমি এখানে যখন ইকুয়েশনটা সলভ করলাম তখন দেখলাম x1টা শুরু হয়েছে মাইনাস প্লাস দিয়ে, y1টা শুরু হয়েছে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে। তো এটা পার্থক্য হওয়ার মেইন কারণটা কি? কারণটা হচ্ছে আমি আমার মতো করে এখানে সলভ করেছি। দ্যাট মিনস আমি এখানে আর স্কোয়ারটাকে মাইনাস করে নিয়ে গেছি, তারপর হচ্ছে নিচের সমীকরণে প্লাস সিটাকে একপাশে রেখেছি। তো আমার হিসাব অনুসারে আমাদের এখানে আসছে প্রথমে মাইনাস প্লাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস। আর অন্য অন্য বইতে আমি দেখেছি তারা করেছে কি প্রথমে প্লাস মাইনাস দিয়েছে x1-এর জন্য, আর মাইনাস প্লাস দিয়েছে হচ্ছে y1-এর জন্য। ব্যাপারটা আসলে একদম সিলি একটা ব্যাপার, তেমন একটা সমস্যা নেই। কেননা তুমি দেখতে পাচ্ছ x1-এর মান যখন প্লাস হয় এই সূত্র অনুসারে y1-এর মানটা কিন্তু তখন মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে মাইনাস প্লাস বলতে বোঝায় প্রথমে আমি যদি x1-এর মানটা, দ্যাট মিনস আমি একটু লিখি, x1-এর মানটা আমি যখন নেগেটিভ নিব তখন y1-এর মানটা অবশ্যই আমাকে পজিটিভ নিতে হবে। আবার কিছুক্ষণ পরে আমি যদি x1-এর মানটা পজিটিভ নিই তাহলে y1-এর মানটা আমাকে নেগেটিভ নিতে হবে। তার মানে আলটিমেটলি একটা আরেকটার বিপরীত চিহ্ন যুক্ত থাকছে। তুমি x1 পজিটিভ নিলে y1 নেগেটিভ সূত্র হবে, x1 নেগেটিভ নিলে y1 পজিটিভ সূত্র হবে, এবং তোমাদের বইতেও তাই করেছে আর আমিও এখানে তাই করেছি। দ্যাট মিনস আমি প্রথমে মাইনাস নিয়েছি x1-কে এবং প্লাস নিয়েছি y1-কে, এবং তারপরে x1-কে পজিটিভ নিয়েছি, y1-কে নেগেটিভ নিয়েছি। তার মানে আমার সূত্রের সাথে বইয়ের সূত্রটা মোটামুটি মিলে যায়। তো তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তারপরে আমি তোমাদেরকে এই স্পর্শবিন্দু নিয়ে জাস্ট দুইটা ছোট্ট ফর্মুলা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা স্পর্শবিন্দু আছে, দ্যাট মিনস পি হচ্ছে আমাদের সেই স্পর্শবিন্দুটা, এবং আমরা এখানে এই যেই স্পর্শকটা দেখতে পাচ্ছি এটার ইকুয়েশনটা একটু চেঞ্জ করে দেবো এবং বৃত্তের ইকুয়েশনটাও চেঞ্জ করে দেবো। ধরো বৃত্তটা আগের মতো হচ্ছে মূলবিন্দু 0,0-তে আছে, তাহলে আমি বলতে পারি সার্কেল বা বৃত্ত ওর সমীকরণ হচ্ছে x² প্লাস y² r², যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট মিনস আর। এবং আমি যে দুইটা ফর্মুলা লিখব, ফার্স্ট ফর্মুলার জন্য আমি বলে দিলাম যে আমাদের যে স্পর্শকটা থাকবে সেই স্পর্শকের সমীকরণটা হচ্ছে y mx প্লাস c। তাহলে যদি আমি একটু লিখি এখানে, ইফ বা যদি আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক এটার সমীকরণ যদি হয় y mx প্লাস c, এবং সেটা যদি আমাদের এই বৃত্তটা, দ্যাট মিনস x² প্লাস y² r², এই বৃত্তটাকে স্পর্শ করে পি বিন্দুতে, তাহলে তখন আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পি বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা একটু অন্যরকম হবে। সেটা তোমাদের একটু মনে রাখতে হবে। পি বিন্দুর স্থানাঙ্ক হবে তখন অনেকটা এরকম যে কি হবে আমি তো ভুলে গেছি আসলে, -m * r² ডিভাইড বাই হচ্ছে c হবে, এবং তারপরে বসে আমাদের সরাসরি r² ডিভাইড বাই c, যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর c হচ্ছে কি আমাদের এই সরলরেখাটার একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এবং আমি যদি দ্বিতীয় কন্ডিশনটা বলি, আমাদের সার্কেলের ইকুয়েশন সেম থাকবে, বাট আমাদের ট্যানজেন্ট যেটা বা স্পর্শক যেটা, এটা যেহেতু একটা সরলরেখা, তার মানে ওর সমীকরণ হতে পারে একটা সরলরেখার মতো, তাই না? তাহলে যদি আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক এটা সমীকরণ হয় অনেকটা এরকম, ax প্লাস by প্লাস c = 0, তার মানে এটাও কি একটা সরলরেখার সমীকরণ। তখন আমাদের পি বিন্দুতে সে যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা হবে অনেকটা এরকম, মাইনাস প্রথমে দিব, তারপর a * r² দিব, যেখানে a হচ্ছে কি x এর সহগ ছিল, ডিভাইড বাই দিব আমি c, কমা, তারপর এখানে বসে হচ্ছে b * r²। এটার আগে আমার খুব সম্ভবত মাইনাস হবে, হ্যাঁ এটা যেহেতু প্লাস আছে তার মানে এটার আগে কী হবে, মাইনাস হবে, -b * r² ডিভাইড বাই c হবে। তাহলে খেয়াল করে দেখো এটাও কিন্তু আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা স্পর্শবিন্দু হিসেবে কাজ করে যদি আমাদের ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণটা হয় ax প্লাস by প্লাস c। তাহলে আমরা এখানে দুইটা কন্ডিশন দেখলাম এবং একই সাথে আমরা দেখে ফেললাম দুইটা ফর্মুলাকে। এবং সবশেষে আমি তোমাদেরকে একটা ছোট্ট সতর্ক বানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা আগের স্লাইডে কিন্তু একটা ফর্মুলা বের করেছিলাম, তাই না, যেটা ছিল স্পর্শবিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্টের ফর্মুলা। এবং বেশিরভাগ বা মেজরিটি অফ দ্য
নাম্বার অফ বুকস মানে বেশিরভাগ বইতে আমি দেখেছি তারা এই ফর্মুলাটাকে প্রথমে প্লাস মাইনাস হিসেবে দিয়েছে, তারপরে মাইনাস প্লাস হিসেবে দিয়েছে। তাই তোমরা যখন পয়েন্ট অফ কন্ট্যাক্ট বের করবে, দ্যাট মিন্স পি বিন্দুটাকে যখন বের করবে, অবশ্যই প্রথমে প্লাস মাইনাস দিয়ে x1 এর মানটা লিখবে, তারপর কমা দিয়ে মাইনাস প্লাস দিয়ে y1 এর মানটা লিখবে। তাহলে দেখো আমাদের x1 এর মানটা কী ছিল, am ডিভাইডেড বাই √1 প্লাস m স্কোয়ার, তাই না? এটা ছিল। তো তোমরা এভাবে হচ্ছে ম্যাথ করার সময় লিখবে, তার মানে এই সূত্রটা তোমাদেরকে বই অনুসারে মনে রাখতে হবে। আর এখানে কি ছিল, a ডিভাইডেড বাই √1 প্লাস m স্কোয়ার ছিল। তো আমরা সবসময় এই সূত্রটাই ফলো করব, কেননা এটা নিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে। বাট আমরা যে তোমাদেরকে আগে সূত্রটা বের করেছি এটাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা হিসাব করে কিন্তু বের করেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা স্পর্শবিন্দু বের করার সিস্টেম।